ঠিক আছে, আমাদের ফেসবুক লাইভ টাইভ ডান, তো আমরা মনে হয় শুরু করতে পারি। বাকিরা জয়েন করুক, আস্তে ধীরে জয়েন করুক। তো বেসিক্যালি আমরা গতদিন হচ্ছে খুব ইম্পর্টেন্ট কিছু জিনিসপত্র পড়তেছিলাম। এগুলির ইম্পর্টেন্স হচ্ছে সেই লেভেলের ইম্পর্টেন্স যেগুলো কখনো এক্সামে আসবে না, মানে কখনো এক্সামে আসবে না বলতে হচ্ছে আলাদাভাবে তুমি অনেক কিছু মার্ক পাবা এগুলো লিখে, এরকমটা হবে না। কিন্তু মার্ক পাওয়ার জন্য যে জিনিসগুলি দরকার, যে জিনিসগুলো লিখতে হবে, সেগুলো লিখতে গেলে তুমি এই জিনিসগুলো ছাড়া পারবা না। এগুলো হচ্ছে একেবারে অর্গানিক কেমিস্ট্রি এবিসিডি টাইপ জিনিসপত্র। তো আমরা লাস্ট দিন যেই জিনিসটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে বেসিক্যালি বন্ধন ভাঙলে কি হয়, একটা সিগমা বন্ধন বা সমযোজী বন্ধন যদি আমরা ভাঙি তখন আসলে কি জিনিসপত্র তৈরি হয় এবং সেগুলোর অ্যাক্টিভিটি বৈশিষ্ট্যগুলো আসলে কিরকম, এগুলো নিয়ে কথা হচ্ছিল। আর কিছু বেসিক জিনিসের ফাংশনাল গ্রুপ, এগুলো দেখতে কেমন, নামগুলো কি, এগুলো নিয়ে কথা হচ্ছিল। ঠিক আছে, আমরা তাহলে এখন নতুন কিছু টার্ম জানি, সেগুলো হচ্ছে ফ্রি রেডিকেল। ফ্রি রেডিকেল বললে আমরা বুঝি যে সমযোজী বন্ধনকে যদি সুষমভাবে ভাঙা হয়, হোমোলিটিক্যালি ব্রেক করা হয়, সেক্ষেত্রে হচ্ছে ফ্রি রেডিকেল পাওয়া যায়, যেগুলো চার্জ নিউট্রাল বাট যেগুলা খুবই রিয়েক্টিভ নেচারের, তৈরি হওয়ার পরে তারা খুব একটা বেশি সময় টিকে থাকে না, মানে টিকে থাকতে পারে না, যে কারণে এদেরকে আসলে খুব অ্যাগ্রেসিভলি অন্য পার্টিকেলকে হচ্ছে অ্যাটাক করতে হয়। এটা হচ্ছে একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে এরা নিউট্রাল আমরা দেখেছিলাম, এবং কি কারণে প্রবাবলি এদের মধ্যে এই শক্তিটা, মানে এত এনার্জি কোত্থেকে আসে বা এরা কেন এত রিয়াক্টিভ, এটা আমরা বোঝার চেষ্টা করতেছিলাম। দেন হচ্ছে যদি বিষম বিভাজন হয়, হেট্রোলিটিক্যালি যদি জিনিসপত্র ভাঙে, তখন আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে আসলে আয়ন ফর্ম হয়, এ প্লাস বি মাইনাস টাইপের কিছু আয়ন ফর্ম হইতে পারে। এই আয়নটা আসলে কি হবে, এ প্লাস হবে নাকি এ মাইনাস হবে, বি প্লাস হবে নাকি বি মাইনাস হবে, এটা সারাউন্ডিং এর অনেকগুলো ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করবে, ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের উপরে ডিপেন্ড করবে। রিয়াকশন যদি হয়ে থাকে তাহলে কার সাথে রিয়াক্ট করতেছে, ইনভায়রনমেন্টে অন্য যারা আছে তারা আসলে কি চায়, তাদের কোনো মানে পক্ষপাতিত্বের ব্যাপার আছে কিনা, যে সাথে যে বস্তুটা রিয়াক্ট করতে আসছে সে চায় যে ইলেকট্রন গুলা এর কাছে থাকুক বা সে চায় যে ইলেকট্রন গুলা বির কাছে থাকুক, এরকম নানান রকম বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এখানে নানান ভাবে জিনিসপত্র তৈরি হতে পারে। এটা আমরা টাইম টু টাইম রিয়াকশন যখন দেখব তখন বুঝতে পারবো। তো এখান থেকে প্লাস এবং মাইনাস দুই রকমের আয়ন হচ্ছে ফর্ম হবে। আর আমরা নতুন একটা ইনফরমেশন তোমাদেরকে বলেছিলাম যে ক্যাটায়ন অ্যানায়ন এই নামগুলো তো আমরা আগে থেকেই জানি, বাট কার্বন অ্যাটম বিশিষ্ট যদি কোনো পজিটিভ বা নেগেটিভ আয়ন তৈরি হয়, এগুলোকে আমরা নতুন ভাবে কার্বো ক্যাটায়ন এবং কার্বান আয়ন এইভাবে হচ্ছে নেমিং করব। তো লেখার সময় এই অ্যাকুরেসি গুলি ঠিকঠাক রাখতে হবে। ঠিক আছে, মোটামুটি ভাবে এইটা ছিল হচ্ছে ওভারভিউ, যে লাস্ট দিন পর্যন্ত আমরা এই জিনিসগুলো নিয়ে কথা বলছিলাম। তো আজকে হচ্ছে আমরা তার সামনে দেখি আরো কিছু এরকম বেসিক জিনিস নিয়ে হচ্ছে কথাবার্তা বলবো। তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপাতত ইম্পর্টেন্ট, ওটা হচ্ছে বলে ফেলো, আর না হলে হচ্ছে ওয়েট করো। প্রথমে যেটা নিয়ে কথাবার্তা বলা যায় সেটা হচ্ছে বিক্রিয়ার বিভিন্ন অংশ। আমরা অলরেডি বিক্রিয়া সেই ছোটবেলা থেকে দেখে আসতেছি, বাট কিছু টার্ম আমাদের আসলে লাগে না আগে কখনো। তো আমরা যখন এই চ্যাপ্টারটা পড়তেছি এখানে অনেক অনেক কেমিক্যাল রিয়াকশন আমাদেরকে পড়তে হবে। তো এগুলাকে কিভাবে আমরা পরিচয় করায় দিব, কিভাবে ডেসক্রাইব করব, এই জিনিসগুলোর জন্য কিছু শব্দ জানা প্রয়োজন। এই শব্দগুলো না জানলে যেটা হবে, একটা শব্দ দিয়ে আমরা যেই ভাবটা প্রকাশ করতে পারতাম, এই শব্দটা না জানলে তখন মোটামুটি বলতে পারো পুরো লাইন লিখে তারপরে ভাব প্রকাশ করতে হবে। এইসব ঝামেলা আমরা জড়াতে চাই না। তো পার্টস অফ রিয়াকশন মানে হচ্ছে রিয়াকশনের বিভিন্ন অংশ। নর্মালি আমরা কি জানি, যে একটা সিম্পল রিয়াকশন হচ্ছে যে এ প্লাস বি রিয়েক্ট করে ধরো সি আর ডি তৈরি করতেছে বা প্রোডাক্ট তৈরি করতেছে। একটা কেমিক্যাল রিয়াকশন বা রাসায়নিক বিক্রিয়া দেখতে এরকমই হয়। এখন এতদিন পর্যন্ত আমরা কখনোই এগুলা নিয়ে চিন্তা করি নাই যে একটা রিয়াকশনকে আমরা এ প্লাস বি লিখতেছি নাকি আমরা বি প্লাস এ লিখতেছি, এগুলি আমাদের কাছে একই জিনিস মনে হয়েছে। বাট অল এট এ সাডেন আমরা দেখবো যে আসলে এই জিনিসগুলো ম্যাটার করে, আমরা কি এ প্লাস বি লিখতেছি নাকি বি প্লাস সি লিখতেছি। এই জিনিসগুলো মাঝে মাঝে ম্যাটার করবে এবং আমাদেরকে এই সূক্ষ্মতা বজায় রাখতে হবে যে আসলে যেখানে এ প্লাস বি সেখানে এ প্লাস বি লিখতে হবে, আর যেখানে ধরো বি প্লাস এ সেখানে বি প্লাস এই লিখতে হবে। এখন আমরা এতদিন ধরে কি জানি, যে লেফট সাইডের পার্টটাকে আমরা বলি হচ্ছে বিক্রিয়ক বা রিয়াক্টেন্ট, আর রাইট সাইডের পার্টটাকে আমরা বলি হচ্ছে প্রোডাক্ট বা হচ্ছে উৎপাদক।
এখন এই বিক্রিয়ক যে পার্টটা, ওই যে এ আর বি কে আমরা এতদিন ধরে আলাদা করার চেষ্টা করি নাই, বাট এখন আমাদের এ আর বি এর পরিচয় আলাদাভাবে জানতে হবে। যে আমরা যদি বলি এ আর বি যুক্ত হয় বা এ আর বি ধাক্কা খাচ্ছে, আমাদেরকে এই জায়গায় ওই পার্টটুকু বলতে হবে এ বি কে অ্যাটাক করে নাকি বি এ কে অ্যাটাক করে, এইভাবে হচ্ছে জিনিসটাকে ডিসক্রাইব করতে হবে। তো আমরা বিক্রিয়ক বা রিঅ্যাক্টেন্ট এটাকে আসলে দুইটা ভাগে ভাগ করে চিন্তা করি। একটা হচ্ছে ধরো অ্যাটাকার টাইপের, যে অ্যাটাক করে, আর আরেকটা হচ্ছে অ্যাটাকড, যেটা ধরো নিরীহ, যেমন কিছু বুঝতে পারতেছে না বাট ওর উপরে সে জিনিসপত্র পড়তেছে, অনেকটা হচ্ছে এরকম, যে আক্রান্ত। তো বিক্রিয়কের আবার দুইটা পার্ট থাকা উচিত, একটা হচ্ছে যে অ্যাক্টিভলি অ্যাটাক করে, আর আরেকটা হচ্ছে মোর লাইক প্যাসিভ, সে আসলে কিছু করে না, সে হয়তো হেভি টাইপ, জানি না, মানে দেখবো আমরা। তো ও হয়তো লেজি টাইপ, ও বসে থাকে, অন্যেরা এসে ওর উপরে হামলে পড়ে। তো এই দুইটা ক্যাটাগরিকে আমাদেরকে আলাদা করতে হবে। যারা অ্যাটাক করে এদেরকে আমরা সাইন্টিফিক্যালি, মানে কেমিস্ট্রি সেন্সে, এদেরকে আমরা বলি হচ্ছে বিকারক। ইংলিশে এটাকে বলে হচ্ছে রিএজেন্ট। রিএজেন্ট। আর অ্যাটাকড হয় যে গোষ্ঠীটা, এটাকে আমরা বলি হচ্ছে সাবস্ট্রেট। সাবস্ট্রেটের খুব ভালো কোনো বাংলা নাই আমাদের কাছে, বাংলা লাগেও না, আমরা ওইটাকে সাবস্ট্রেট নামেই চিনি আর কি, বা বলি। তাহলে একটা রিয়াকশনের রিয়াক্টেন্টের যেই পার্ট, বিক্রিয়কের যেই পার্ট, এখানে আসলে দুইটা অংশ থাকে। একটা অংশ আসলে আক্রমণকারী হিসাবে পরিচিত, যেটা অ্যাটাক করে, এবং কমন সেন্স হচ্ছে এই পার্টগুলো হচ্ছে সাইজে ছোট, খুব ডাইনামিক, মানে মুভিং, খুবই গতিশীল টাইপ হওয়া উচিত, মানে এবং খুব মানে ফিট টাইপ হওয়া উচিত, যে প্রচুর মুভমেন্ট করতে পছন্দ করে। এদেরকে আমরা বলবো হচ্ছে রিএজেন্ট বা বিকারক। আর আরেকটা পোর্শন যাকে অ্যাটাকটা করে, সে বেসিক্যালি একটু ভাইভি টাইপের হবে, বড় সড়ো পার্টিকেল হবে, নড়াচড়া কম করে। তো ওর উপর এসে বাকি সবাই অ্যাটাক করে। তো যাকে অ্যাটাকটা করে বা যা অ্যাটাক হয়, সেটাকে আমরা বলি হচ্ছে সাবস্ট্রেট। ঠিক আছে, একটা এক্সাম্পল নেই। বিক্রিয়ার দিকে তাকালেই দেখবা যে এই বিক্রিয়া না বুঝার কিছু নাই। মিথাইল ক্লোরাইড ছোটবেলায় পড়ছো, এরকম একটা যৌগ। এটাকে কে অ্যাটাক করতেছে? হাইড্রোক্সাইড টাইপের একটা রেডিকেল এটাকে অ্যাটাক করতেছে। করার পর দেখা গেল যে এই ক্লোরিন পার্টটাকে সরাই দিয়ে হাইড্রোক্সাইড নিজেই বসে গেছে এই জায়গাটাতে, আর ক্লোরিনটাকে সে ক্লোরাইড হিসেবে বের করে দিচ্ছে। টাইপ অনুযায়ী এটা কোন টাইপের রিয়াকশন? প্রতিস্থাপন। গুড, তাই তো, মানে এগুলো তো আমরা খুব ভালো চিনি, এটা একটা প্রতিস্থাপন বা সাবস্টিটিউশন টাইপ রিয়াকশন। এখন এই দুইটাই তো রিয়েজেন্ট, সরি রিয়াক্টেন্ট, বিক্রিয়ক তো দুইটাই, এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই। বাট একটু কি চিন্তা করে বলা সম্ভব, আমরা যদি আলাদা করতে চাই এই দুইটার মধ্যে, মিথাইল ক্লোরাইডের হাইড্রোক্সাইডের মধ্যে কোন অংশটা আসলে বিকারক আর কোন অংশটা সাবস্ট্রেটের রোল প্লে করা উচিত? দেখো তো দুইটার মধ্যে একটু বড় সড়ো সাইজের পার্টিকেল কোনটা? মিথাইল ক্লোরাইড। মিথাইল ক্লোরাইড। তো খুবই কমন আইডিয়া, মিথাইল ক্লোরাইড এটা হচ্ছে এখানে সাবস্ট্রেট। আর হাইড্রোক্সাইড দেখেই বুঝতেছো, মানে খুব ছিমছাম ছোট্ট একটা পার্টিকেল, সেটাই উড়ে এসে ধরো এখানে অ্যাটাক করতেছে, এটাকে আমরা বলবো হচ্ছে রিয়েজেন্ট। তো এইভাবে জিনিসগুলোকে ক্লাসিফাই করতে হবে। কেন করতে হবে? কারণ তুমি যখন নিজে বই থেকে একটা প্যাসেজ পড়বা, দেখবা যেখানে লেখা আছে যে কোন একটা ওরকম বিকারক উড়ে যে ওটাকে আক্রমণ করলো, তো কোনটাকে বিকারক বলতেছে, কোনটাকে রিয়েজেন্ট বলতেছে, কোনটাকে অ্যাটাক বা সাবস্ট্রেট বলতেছে, এই জিনিসগুলি হচ্ছে মানে ক্লেরিফাইড থাকতে হবে, যেন তুমি নিজে নিজেও আসলে দুই চারটা লাইন হচ্ছে লিখতে পারো। আর এখানে কিছু টিপস আছে, যে আমরা যদি তোমাকে একটু বুদ্ধি পরামর্শ দিই তোমার কাজগুলা সহজ হওয়ার জন্য। যেটা হচ্ছে আমাদের বইতে সিলেবাসের ওরিয়েন্টেশনটা আসলে কেমন, মানে সিলেবাসটা আসলে কিভাবে অর্গানাইজড, সেটা হচ্ছে যে আমরা প্রথমে কিছু এরকম প্রাথমিক পরিচিতিমূলক জিনিসপত্র পড়বো, কমন কিছু জিনিসপত্র পড়বো। তারপর বইতে দেখবা অ্যালকেন টাইপ একটা হেডলাইন দিয়ে অ্যালকেনের পড়ালেখা শুরু হয়ে যাবে, কয়েক পেজ পড়ার পরে অ্যালকিন একটা হেডলাইন দিয়ে অ্যালকিনের পড়াশোনা শুরু হবে, অ্যালকাইন, অ্যালকোহল, এরকম করে করে একটা পর একটা ক্যাটাগরি আমরা পড়বো। এই ক্যাটাগরি গুলোকে তো আমরা কি বলি? হোমোলোগাস সিরিজ বলি বা সমগোত্রীয় শ্রেণী বলি। তার মানে একটা একটা করে সমগোত্রীয় শ্রেণী আমাদের সামনে আসতে থাকবে এবং আমরা হচ্ছে এগুলো পড়তে থাকবো। তো বিষয়টা হচ্ছে
যখন আমরা যেই সমগোত্রীয় শ্রেণীটা পড়বো, মানে তুমি যদি চিন্তা করো ওইটার ভিতরে কন্টেন্ট কি, একটা সমগোত্রীয় শ্রেণীর উপরে মানে অ্যালকেন নামে একটা হেডলাইন দেওয়া, যে সামনে 4-5 পেজ তোমাকে শুধু অ্যালকেনই পড়তে হবে। এখানে কি কি থাকবে, অ্যালকেন কিভাবে তৈরি করা হয় এগুলো নিয়ে ডিসকাশন থাকবে, অ্যালকেন কি কি ধরনের বিক্রিয়া করে, বেশ কিছু বিক্রিয়া থাকবে, কিছু বৈশিষ্ট্য থাকবে, শনাক্তকরণ থাকবে, এরকম কিছু কমন ইনফরমেশন হচ্ছে থাকবে। এবং ধরো রিয়েকশনের পার্ট গুলাকে শাখা প্রশাখা দিয়ে যতটুকু পারা যায় অনেক বেশি করে তোমাদেরকে জানানোর চেষ্টা করা হবে। তো এখানে কমন আইডিয়া হচ্ছে, যখন আমরা যেই হোমোলোগাস সিরিজটা পড়বো, মানে যখন যেই টপিকটা পড়বো, এভাবেই লিখে রাখো, যখন যে টপিক পড়বো, টপিক বলতে আমরা বোঝাচ্ছি সমগোত্রীয় শ্রেণী, হোমোলোগাস সিরিজ বা সমগোত্রীয় শ্রেণী, যখন যেটা পড়বো, কি বলবো সেই টপিকে ঠিক আছে, এটা হচ্ছে যে চোরাই বুদ্ধি টাইপের, একটু মাথায় রাখলে তোমাদের জন্য কাজ সহজ হবে। এই কথাটার মানে হচ্ছে যখন যেই টপিক পড়বা ওই টপিকটা ইটসেলফ হবে হচ্ছে সাবস্ট্রেট, এটা হচ্ছে কমন আইডিয়া। তুমি যখন অ্যালকেনের টপিক পড়বা, সব বিক্রিয়াতে তো অ্যালকেন তো থাকবেই, তো অ্যালকেনের রোলটা হবে এখানে সাবস্ট্রেটের রোল। অ্যালকেনের সাথে যারাই প্লাস, মানে অ্যালকেন প্লাস এটা, অ্যালকেন প্লাস ওইটা, এইটা ওইটা, এরা সবাই হবে হচ্ছে রিয়েজেন্ট। যখন তুমি অ্যালকোহলের টপিক পড়বা, সব বিক্রিয়ার তো অ্যালকোহল থাকবে, তো সেই অ্যালকোহলের রোলটা হবে সাবস্ট্রেটের রোল। আর অ্যালকোহলের সাথে যারা রিয়াক্ট করতেছে দেখবা, সেই বস্তুগুলা হবে হচ্ছে তোমার রিয়েজেন্ট বা হচ্ছে বিকারক। তো এটা খুব ইজি যে তুমি আসলে কোন একটা রিয়াকশনে এটাকে আইডেন্টিফাই করতে পারা যে কোনটা সাবস্ট্রেট আর কোনটা হচ্ছে রিয়েজেন্ট। আর কমন সেন্স থেকে যদি যেতে চাও তাহলে তো বললাম যে এটা সাইজের ছোট, দেখে শুধু দেখলেই বুঝবা যে যেটা সাইজের ছোট সেটা হবে রিয়েজেন্ট, আর যেটা সাইজে একটু মেগা সাইজের, বড় সড়ো, লেজি টাইপের, অলস, নড়াচড়া কম করবে বলে মনে হবে, সেগুলাকে আমরা বলবো হচ্ছে সাবস্ট্রেট। বুঝছো? তো আপাতত একটা এক্সাম্পল দেখলা এবং একটু বুদ্ধি পরামর্শ পেলা, এইগুলো মিলে যেমন একটা রিয়াকশন যদি লিখি, ছোটবেলার রিয়াকশন, ঠিক আছে, মিথেন প্লাস ক্লোরিন, বলো এই রিয়াকশনে কোনটা হচ্ছে সাবস্ট্রেট কোনটা হচ্ছে রিয়েজেন্ট? CH4 সাবস্ট্রেট আর Cl2 রিএজেন্ট। হ্যাঁ, মানে বোঝা যাচ্ছে, ঘটনা সত্য, মানে কনফিউশনের কিছু নাই। মিথেন হচ্ছে এখানে সাবস্ট্রেট, আর ক্লোরিনটা হবে হচ্ছে রিয়েজেন্ট। এবং তুমি যদি একটু চিন্তা করে দেখো এই রিঅ্যাকশনটা কোন টপিকের আন্ডারে পড়ছো, এসএসসি তেই পড়ছো, বাট কোন টপিকের আন্ডারে পড়ছো, অ্যালকেনের আন্ডারে পড়ছো, তো ওই যে একই কথা, যখন যেই টপিক পড়বা ওই টপিকে এটা সবসময় নিজে সাবস্ট্রেট হিসেবে কাজ করবে। তো একটু যদি চিন্তা করো যে আমরা যদি এইভাবে একটা প্রশ্ন করি যে সাবস্ট্রেট আর রিয়েজেন্ট বা বিকারক, এই দুইটা ক্যাটাগরির মধ্যে কোন পার্টটা বোঝা সহজ এবং কোন পার্টটা বোরিং টাইপের, আর কোন পার্টটাতে আসলে অনেক ক্রিয়েটিভিটি থাকবে, অনেক ডাইভার্সিটি থাকবে, বৈচিত্র্য থাকবে, চিন্তা করলে দেখবা যে সাবস্ট্রেটের পার্টটা হচ্ছে একটু বোরিং কিসিমের, এখানে আসলে খুব বেশি কিছু আইডেন্টিফাই করার নাই। যেমন অ্যালকেন বা অ্যালকোহলের রিয়াকশন লিখবা, 20টা রিয়াকশন, প্রত্যেকটাতে অ্যালকোহল তো প্রেজেন্ট থাকবে, তো এই পার্টটা নিয়ে আসলে খুব বেশি চিন্তা ভাবনার কিছু নাই। তোমার যদি অনেক মাথা খাটাইতে হয়, চিন্তা করতে হয়, তাহলে বেসিক্যালি চিন্তা করতে হবে রিয়েজেন্টের পার্টটা নিয়ে, যে কাকে কাকে তুমি এখানে আনবা রিয়াকশন করার জন্য। তো এইচএসসি লেভেলে যেহেতু সাবস্ট্রেটের পার্টটাকে আমাদের অ্যাপারেন্টলি একটু ইজি মনে হচ্ছে এবং ওই যে কম বৈচিত্র্যপূর্ণ মনে হচ্ছে, তো সাবস্ট্রেটটাকে আমরা আর আসলে ক্লাসিফাই করার চেষ্টা করি নাই, এটাকে আমরা আর বোঝার চেষ্টা করি নাই। এনাফ হয়েছে যে আমরা সাবস্ট্রেট কোনটা চিনে ফেললেই হলো। বাট আমরা রিয়েজেন্ট যেই পার্টটা বা বিকারক যে অংশটা, এটাকে আমরা ফার্দার আর একটু ক্লাসিফাই করে আর একটু মানে সূক্ষ্ম করার চেষ্টা করছি, যেন এটার ব্যাপারে আমাদের নলেজটা আর একটু বেশি থাকে। তো রিয়েজেন্ট বা বিকারক, ঠিক আছে, তো এখন আমরা রিয়েজেন্ট বা বিকারক এইটাকে হচ্ছে আরেকটু ভালো করে দেখার এবং বোঝার চেষ্টা করব। তো বিকারক হচ্ছে যেটা অ্যাটাক করে, রিয়েজেন্ট হচ্ছে সেটা যেটা অ্যাটাক করে। যেটা অ্যাটাক করে এটাকে আবার আমরা আমাদের ডিসকাশন সুবিধার্থে দুইটা ভাগে ভাগ করে রাখছি।
ঠিক আছে, দুইটা অংশে আমরা এটাকে ভাগ করি। একটা অংশকে বলে হচ্ছে ইলেকট্রনাকর্ষী বিকারক, ইংলিশে এটাকে বলা হয় ইলেকট্রোফিলিক রিয়েজেন্ট বা ইলেকট্রোফাইল। আর আরেকটা অংশকে বলা হয় হচ্ছে কেন্দ্রাকর্ষী বিকারক, এটাকে আমরা বলি হচ্ছে ইংলিশে নিউক্লিওফাইল বা নিউক্লিওফিলিক রিয়েজেন্ট। ঠিক আছে, তো নামগুলা সবাই একটু দেখি প্রথমে। ইলেকট্রনাকর্ষী বিকারক এবং কেন্দ্রাকর্ষী বিকারক, ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল। একটু যাদের আইডিয়া আছে এই ফাইল কথাটার মানে কি, ফাইল কথাটা বেসিক্যালি হচ্ছে ফোব, ফোবের অপোজিট ওয়ার্ড, হাইড্রোফোবিক, এই ফোবিক ওই ফোবিক। ফোব মানে কি ভয় পাওয়া বা ধরো নেগেটিভ মিনিং। তো ফাইল হচ্ছে ফোবিকের অপোজিট, ফাইল মানে হচ্ছে পছন্দ করে। ফাইল বা ফিলিক টার্মটুকুর মানে হচ্ছে পছন্দ করে। তো বুঝতে পারতেছো নিউক্লিয়াস পছন্দ করে, এটার জন্য নাম হচ্ছে কেন্দ্র যোগ আকর্ষী। ওই যে নিউক্লিয়াস যোগ পছন্দ করে, এভাবে টার্মগুলো একই রকম আছে। ইলেকট্রন আকর্ষী, ইলেকট্রন প্লাস পছন্দ করে, তো ইলেকট্রন পছন্দ করে যারা তাদেরকে বলতেছি আমরা ইলেকট্রন আকর্ষী। আর নিউক্লিয়াসকে বা কেন্দ্রকে যারা পছন্দ করে তাদেরকে আমরা বলতেছি কেন্দ্র আকর্ষী। এখন এগুলা ডিটেইল লাগবে যে আসলে কাদেরকে ইলেকট্রনাকর্ষী বলে, কেন বলে, কাদেরকে নিউক্লিওফাইল বলে, কেন বলে। আর ইংলিশ বাংলা দুইটা টার্মই সবার জন্য জেনে রাখা ভালো। যারা ইংলিশ ভার্সন আছে তাদের শুধু ইংলিশটা জানলেই হবে, বাট যারা বাংলা ভার্সন আছে তাদের ইংলিশ বাংলা দুইটাই জানতে হবে, কারণ এই টার্মগুলা এত পরিচিত টার্ম যে তোমার ইলেকট্রনাকর্ষী কেন্দ্রাকর্ষী বলতেছে নাকি নিউক্লিওফাইল ইলেকট্রোফাইল বলতেছে, মানে এগুলা কেউ পার্থক্য করে না, বাংলা বইতেও ইংরেজি বাংলা দুইটাই হচ্ছে সমানে লেখা থাকে। তো পয়েন্ট ওয়ান, ইলেকট্রোফিলিক রিয়েজেন্ট বা ইলেকট্রনাকর্ষী বিকারক। নামকরণের সার্থকতা হচ্ছে এই জায়গায় একটু অ্যাডভান্টেজ আছে যে নাম দেখলে আইডিয়া করা যায় যে এরা হচ্ছে সেই সব রিয়েজেন্ট, সেই সব অ্যাটাক বা মানে টেরোরিস্ট আর কি, যারা কাকে পছন্দ করে, ইলেকট্রনকে পছন্দ করে। তো ইলেকট্রনকে পছন্দ করে মানে এইভাবে চিন্তা করতে হবে, ইলেকট্রন মানে লিটারেলি ইলেকট্রন না, ইলেকট্রন বলতে মিন করা হয় নেগেটিভকে পছন্দ করে। তো নেগেটিভ পছন্দ করে, তাহলে চিন্তা করার একটা ডাইমেনশন পাওয়া গেল যে এই টাইপের রিয়েজেন্ট বা বিকারক যারা, তারা হচ্ছে নেগেটিভ চার্জ পছন্দ করে। এখন যদি এইভাবে প্রশ্ন করি নেগেটিভ চার্জ কে যারা পছন্দ করে তাদের নিজেদের কন্ডিশন কি? পজিটিভ। পজিটিভ। তো আমরা এইভাবে হচ্ছে চিন্তা করি যে ইলেকট্রনাকর্ষী বিকারক কারা, কারা হবে ইলেকট্রনাকর্ষী বিকারক। এই প্রশ্নের উত্তর বেশ সহজ, যে নেগেটিভ চার্জকে পছন্দ করতে গেলে কোয়ালিটি কি থাকতে হবে, তার নিজের পজিটিভ হইতে হবে। তো আমরা যেটা দেখি যে তারা নিজেরা হচ্ছে পজিটিভ, এইরকম একটা ক্যাটাগরি থাকে যে যারা অন্য নেগেটিভ চার্জকে আকর্ষণ করতে পারে। তো এখান থেকে একটা ক্লু পাওয়া যায় যে যে কোনো পজিটিভ চার্জের আয়ন যদি নাও, যে কোনো ক্যাটায়ন তুমি যদি নাও, যে কোনো ধরো CH3+ টাইপের একটা আয়ন তুমি নিলা, বা তুমি ধরো H+, যে কোনো, মানে আসলে আমরা এক্সাম্পল একটা দুটা বলে কোনো কনফিউশন ক্রিয়েট করতে চাচ্ছি না। যে কোনো পজিটিভ চার্জের আয়ন যদি নাও যেটা অ্যাটাক করতে যাচ্ছে, কাউকে আক্রমণ করতে যাচ্ছে, তো খুবই অবভিয়াস পজিটিভ চার্জের যে আছে সে আসলে নেগেটিভ কারোর সাথেই যুক্ত হইতে যাচ্ছে। তো এই কারণে যারা নিজেরা পজিটিভ তাদের সবাইকে তুমি ইন জেনারেল ইলেকট্রনাকর্ষী বিকারক এই নামটা দিতে পারো। তো এই ক্যাটাগরিটাকে বোঝা খুব ইজি, যে পজিটিভ চার্জ নিজেরা ধারণ করে তো তারা নেগেটিভকে আকর্ষণ করে এবং তাদের নাম হয়ে গেছে ইলেকট্রনাকর্ষী বিকারক। দেন আরেকটা ক্যাটাগরি আমরা খুঁজে পাইছি যে যারা নিউট্রাল, প্রশম বা নিউট্রাল, কিন্তু তারা সুযোগ পেলে ইলেকট্রনকে পছন্দ করে। তো যেহেতু ইলেকট্রনকে পছন্দ করে তাই আমাদেরকে অবশ্যই বলতে হচ্ছে এরাও ইলেকট্রনাকর্ষী বিকারক, যদিও তারা নিজেরা পজিটিভ না, নিজেরা হচ্ছে নিউট্রাল বা প্রশম যৌগ বা প্রশম অণু, কিন্তু আকর্ষণ করার সুযোগ পেলে তারা নেগেটিভকে ঠিকই আকর্ষণ করে, এরকম প্রমাণ আমাদের কাছে আছে। কেউ কি এদের একটা দুইটা উদাহরণ বলতে পারবা বা চিন্তা করতে পারবা যে আসলে এরা কারা? এরা কারা যারা হচ্ছে প্রশম হওয়ার পরেও সুযোগ পেলে ইলেকট্রনকে আকর্ষণ করে বা করতে চায়? এনিওয়ান দেখো তো চিন্তা করে মাথায় আসে কিনা কিছু। অক্সিজেন, সোডিয়াম। একবার বলো, অক্সিজেন বললা নাকি? জি ভাই। আমার কেন বললা, মানে ওইটা বুঝতে যাচ্ছে। আম, বাকিরাও আহ, চিন্তা করো, মানে শুধু অ্যান্সার বললে তো হবে না, আমাদের একটু এটাও বুঝতে দিতে হবে যে কি ভেবে বললা, তা না হলে তো বুঝতে পারবো না। তো প্রশম বস্তু, প্রশম অণু, বাট সুযোগ পেলে ইলেকট্রন
পছন্দ করে, মানে ইলেকট্রনকে টেনে ধরতে চায় আর কি, এরা কারা? কারো মাথায় কিছু আসতেছে না? আদিবা বলো, অ্যান্সার কি হবে এই জিনিসের? জান্নাতুল তালহা বলো। ভাই এটা জানি না আমি। আচ্ছা, এগুলা জানা থাকবে না তো কিছুই, যেহেতু নতুন টপিক, মানে ওইভাবে চিন্তা করলে কিছুই পারবা না যে জানি না। ওই যে আগে যা পড়ছো সেখান থেকে তথ্য কালেক্ট টালেক্ট করে হচ্ছে নিয়ে আসতে হবে। হ্যাঁ, ঠিক যাদের আছে, ইলেকট্রোনেগেটিভিটি বেশি। ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে বেশি। এখন প্রবলেমটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি আসলে অ্যাটমের প্রপার্টি, মানে পরমাণুর বৈশিষ্ট্য। কিন্তু রিয়াকশন যখন করে কেউ, তখন তো আসলে সে অ্যাটম লেভেলে তো রিয়াকশন করে না, তোমাকে তো নিতে হবে মলিকিউল লেভেলে বা অণু লেভেলে। তো তোমাদের ওই যে একটু আগে বোধহয় পোলার মাহিন্দাকে মলিকিউল। একজন বোধহয় অ্যান্সার বলতেছিলা, ওইটা হিসেবে ঠিক আছে যে মানে ওই চিন্তা করেই বোধহয় বলছো যে অক্সিজেনের কথা, বাট বেসিক্যালি ইলেকট্রোনেগেটিভিটি হাই এইটা বলে আসলে খুব বেশি মানে গেইন করা যাবে না কিছু আর কি এখানে। বিনিতা বলছো জারক, ওই যে হ্যাঁ ঠিক আছে, এইভাবে চিন্তা করতে হবে যে আসলে এমন কোন জিনিস লাগবে যেটা আসলে মানে ইলেকট্রন একসেপ্ট করার ক্যাপাবিলিটি আছে। আমরা যদি আরেকটু ইজি করে তোমাকে বলি, আমরা এই ঘটনাগুলোকে ফার্স্ট পার্টে পড়ছিলাম না, যে ইলেকট্রন ডেফিসিয়েন্ট কম্পাউন্ড বা অষ্টক সংকুচিত যৌগ নামে কিছু যৌগ কিন্তু আমাদের ছিল। নাফি বলো, অক্টেট ডেফিসিয়েন্ট কম্পাউন্ডের এক্সাম্পল বলো। বা অন্য কারো যদি মাথায় আসে একটা এক্সাম্পল বলো অ্যাটলিস্ট, অষ্টক সংকুচিত যৌগ। ইলেকট্রোলাইট। একটু আরেকবার বলো, খুব আস্তে শুনতেছি তো। 13 নম্বর গ্রুপের মৌল। 13 নাম্বার গ্রুপের মৌল, আচ্ছা। BCl2। BF3 বলা যায়। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, বোরন ট্রাইফ্লোরাইড বা এরকম যৌগ হলে হবে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড টাইপ যৌগ হলে হবে, ঠিক আছে সমস্যা নাই। আচ্ছা, বোরন ট্রাইফ্লোরাইড এই যৌগ তো তাহলে আমাদের পরিচিত, এটা তো নতুন করে পরিচয় করা যাওয়ার কিছু নাই। এখানে বোরনের চারপাশে ইলেকট্রন কয়টা থাকে বলো তো, মনে আছে তোমাদের? 6টা। তো এই যে অষ্টক সংকুচিত যৌগ বা অক্টেট ডেফিসিয়েন্ট কম্পাউন্ড যারা, তার মানে দেখো এদের অবস্থাটা কি, এদের 8টা ইলেকট্রন থাকার কথা ছিল, ইলেকট্রন আছে তার তুলনায় কম, বাট তারা কম্পাউন্ড ফর্ম করে ফেলছে। তো ওর যে অক্টেট দরকার, মানে ওইটা তো ও ভুলে যায় নাই, ও পায় নাই, যা পাইছে তা নিয়ে কম্পাউন্ড ফর্ম করে বসে আছে। বাট যদি তুমি কখনো ওকে সুযোগ দাও ইলেকট্রন একসেপ্ট করার, তাহলে তো সে অবশ্যই ইলেকট্রন একসেপ্ট করতে চাইবে। তো এই অক্টেট ডেফিসিয়েন্ট কম্পাউন্ড গুলি হচ্ছে বেসিক্যালি ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে বিভিন্ন জায়গায়। অতএব আমাদেরকে যখন আমরা একটা রিয়াকশন অবজার্ভ করব, তখন এই বিষয়গুলোতে আমাদেরকে খুবই অ্যালার্ট থাকতে হবে। যদি দেখি যে পজিটিভ চার্জে কেউ অ্যাটাক করতেছে, তাহলে এটা ইজি ক্যাচ, এটা নিয়ে কোনো সমস্যা নাই, আমরা খুব দ্রুত বলে দিতে পারবো এটা ইলেকট্রোফাইল। বাট যদি পজিটিভ চার্জ না থাকে, দুইটা নিউট্রাল সাবস্টেন্সও রিয়াক্ট করে, তখন কিন্তু আমাদেরকে একটু চোখ কান খোলা রাখতে হবে যে আসলে এটা কি হিসাবে কাজ করতেছে, এটা কি আসলে ইলেকট্রোফাইল নাকি নিউক্লিওফাইল, কি হিসাবে আসলে কাজ করতেছে। ঠিক আছে, তাহলে আইডিয়া ক্লিয়ার যে অক্টেট ডেফিসিয়েন্ট কম্পাউন্ড যারা, সেই কম্পাউন্ড গুলিও ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে, ইভেন দো এরা কিন্তু মানে নেচারের দিক থেকে নিউট্রাল বা হচ্ছে প্রসম। দেখো কার কোনো প্রশ্ন আছে কিনা। যদি প্রশ্ন না থাকে তাহলে হচ্ছে সেকেন্ড লেভেল। সেকেন্ড লেভেল হচ্ছে যে নিউক্লিওফাইল বা কেন্দ্রাকর্ষী বিকারক। একইভাবে চিন্তা করো নিউক্লিওফাইল, এখানে নিউক্লিয়াস মানে লিটারেলি নিউক্লিয়াস না, এখানে নিউক্লিয়াস বলতে হচ্ছে পজিটিভ, পজিটিভকে পছন্দ করে। তো এইভাবে বললে আমাদের পরের ডিসকাশনের পথ সুগম হয়, যে পজিটিভকে যদি কাউকে পছন্দ করে, কোনো কণা যদি পজিটিভকে পছন্দ করে আর কি, তাহলে তার নিজের চার্জ কেমন হইতে হবে বলো তো? নেগেটিভ। নেগেটিভ। তো একটা ক্লু পাওয়া গেল যে এরা নিজেরা হচ্ছে নেগেটিভ। তার মানে যত অ্যানায়ন টাইপ জিনিসপত্র আছে আর কি, ধরো হাইড্রোক্সাইড, নাইট্রেট,
এরকম যদি কোনো কিছু থাকে আমাদের কাছে, এই গোষ্ঠীটা সবাই হচ্ছে একেবারে মানে স্পেসিফিক্যালি নিউক্লিওফাইলের রোল প্লে করবে। নেগেটিভ চার্জ পেলেই আমরা শিওর যে সে পজিটিভ চার্জকে আকর্ষণ করতে যাচ্ছে, এবং আমরা এদেরকে নিউক্লিওফাইল বলতে পারবো। দেন আবার ঘাপলা আরেকটা ক্যাটাগরি আছে, যারা প্রশম এবং নিউট্রাল। এবং কি করে এরা, সুযোগ পেলে এরা পজিটিভ চার্জকে আকর্ষণ করে, পজিটিভ চার্জের কণাকে আকর্ষণ করতে পারে। তো বুঝতে পারতেছে, এটাও তোমাদেরকে জিজ্ঞাসা করব, একটু চিন্তা চিন্তা করে বলো তো, প্রশম কণা মানে নিউট্রাল পার্টিকেল আর কি, নিউট্রাল অণু মলিকিউল, বাট সুযোগ পেলে পজিটিভকে আকর্ষণ করতে পারে, মানে ওই ক্যাপাসিটি ওদের আছে, ওই সুযোগ, ক্ষমতা, টেন্ডেন্সি, কোয়ালিফিকেশন ওদের আছে, ওরা কারা? একটু চিন্তা চিন্তা করে বলো তো। আর মাথা, অক্টেট এক্সপ্যান্ডেড। এটা হচ্ছে যে কমন মিস্টেক, যে আগেরটা অক্টেট ডেফিসিয়েন্ট দেখে এটা হচ্ছে চিন্তা না করেই অক্টেট এক্সপান্ডেড বলে অনেকে, বাট চিন্তা করলে দেখবে অক্টেট এক্সপান্ডেড যারা, তাদের কিন্তু অলরেডি সব ইলেকট্রন বা সবকিছু অকুপাইড। মানে তুমি যদি এক্সপ্লেন করতে পারো তাহলে আমরা ওকে, আদারওয়াইজ হচ্ছে এটা এক্সাম্পল না আর কি। বলো আর কার মাথায় কি আসে? সুমাইতা হচ্ছে একই জিনিস বলছো, অষ্টক সম্প্রসারিত যৌগ, উইচ শুড নট বি, কারণ অষ্টক সম্প্রসারিত যৌগ তো অলরেডি তার সবকিছু ব্যবহার করে যৌগ তৈরি করে ফেলছে। তো ওদের আসলে মানে ওটা যদি তোমরা ব্যাখ্যা করে বুঝায় বলতে পারো যে কেন ওরা পজিটিভ চার্জকে আকর্ষণ করবে, তাহলে আমরা হয়তো সেটা অ্যান্সার হিসেবে নিতে পারি, আদারওয়াইজ এটা অ্যান্সার হবে না। বাকিরা আরো ইনোভেটিভলি চিন্তা করো, যে এটা পজিটিভ চার্জকে এক্সাম্পল চিন্তা করো। ফার্স্ট পার্ট অবশ্যই এরকম এক্সাম্পল তোমরা পড়ছো, পড়ানো হয়েছে তোমাদেরকে, তো চিন্তা চিন্তা করে কিছু মাথায় আসে কিনা দেখ। নিউট্রাল কণা বাট পজিটিভ চার্জের কণাকে টেনে ধরার, আকর্ষণ করার ক্ষমতা আছে, এরা কারা? এই জিনিসগুলা কিন্তু চিন্তা করে করে বলতে পারতে হবে, বুঝছো? এগুলা কিন্তু ওই যে বললাম, এটা ওই জিনিস না যে তুমি তো আগে পড়ো নাই, আগে পড়ার এক্সকিউজ দেওয়া যাবে না, কারণ এগুলো সবই আগে পড়ছো, বাট হয়তো অন্যভাবে পড়ছো। যেমন দেখো, আমরা এরকম কিছু ঘটনা তোমাকে দেখাই, নিউট্রাল জিনিস যে পজিটিভ চার্জকে ধরতে পারতো, তো তোমরা এক্সাম্পল দেখেই বলো আর কি করবা। যেমন অ্যামোনিয়া, ও কিন্তু পজিটিভ চার্জকে ধরতে পারতো, ধরলে কি হইতো, সে অ্যামোনিয়াম আয়নে পরিণত হইতো। মানে কিসে পরিণত হইতো ওইসব বাদ দাও, মানে এই নিউট্রাল বস্তুটা, এটা হচ্ছে নিউট্রাল, সে পজিটিভকে ধরতে পারতো, এটা একটা ব্যাপার। আবার পানি, সে যখন প্রোটন টাইপ একটা পজিটিভ চার্জকে পেত, সে কিন্তু ধরতে পারতো, হাইড্রোনিয়াম টাইপ আয়ন তৈরি করতো। তো এরকম কিন্তু আছে, বেশ কিছু ঘটনা আছে যে নিউট্রাল কণা পজিটিভকে কিন্তু আকর্ষণ করতে পারে, ধরতে পারে। এখন চিন্তা করে বলো তো, এই যে অ্যামোনিয়া, পানি টাইপ জিনিসপত্রগুলি, মানে এদের আসলে কোয়ালিফিকেশনটা কি, এদের কি জিনিস, মানে কি থাকার কারণে ওরা আসলে পজিটিভ চার্জকে আকর্ষণ করতে পারতেছিল? মুক্ত জোড় ইলেকট্রন। লোন পেয়ার ইলেকট্রন ছিল। ঠিক আছে, হ্যাঁ, এইটাই হচ্ছে প্রপার্টি, লোন পেয়ার ইলেকট্রন থাকতে হবে। তো দেখো আইডিয়া ক্লিয়ার কিনা, লোন পেয়ার ইলেকট্রন থাকলে এরা আসলে সিচুয়েশন ডিপেন্ডেন্সির উপর করে, মানে পরিস্থিতির উপর ভিত্তি করে এরা সুযোগ পেলেই কিন্তু পজিটিভ চার্জের আয়নকে আকর্ষণ করতে পারবে। তো এক্সাম্পল অলরেডি তোমার কাছে আছে, অ্যামোনিয়া, পানি, অ্যালকোহল, এরকম যে কোনো কিছু নিলেই দেখবা যে এরা ক্ষেত্র বিশেষে সুযোগ সুবিধা মতো পজিটিভ চার্জকেও আকর্ষণ করতে পারতেছে। তো সবাই দেখো, মোটামুটি ভাবে এই জিনিসগুলাকে প্রপারলি পিন পয়েন্ট করতে পারতে হবে। ওই যে আমরা যদি আবার আগের এক্সাম্পলটায় যাই, ধর একটা রিয়াকশন তোমার কাছে আছে, একটু আগে পর্যন্ত তুমি শুধু আইডেন্টিফাই করতে পারছিলা যে হাইড্রোক্সাইড হচ্ছে একটা রিয়েজেন্ট, বাট এখন যদি আমরা ফিরে এসে আবার তোমাকে প্রশ্ন করি যে শুধু রিয়েজেন্ট বললে আমরা খুশি না, এতটুকু অ্যান্সারে আমরা স্যাটিসফাইড না, আরো ডিটেইল লাগবে, তো বলো তো এটা কোন ক্যাটাগরির রিয়েজেন্ট? ইলেকট্রোফাইল নাকি নিউক্লিওফাইল? নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল হবে। বুঝতেছো? দেখো ডিরেক্টলি সে নেগেটিভ চার্জ ক্যারি করে, তার মানে এটা কোন ক্যাটাগরির রিয়েজেন্ট? এটা হচ্ছে নিউক্লিওফিলিক বা নিউক্লিওফাইল। তো এইগুলি হচ্ছে তোমাদেরকে ঠিকঠাক মতো দেখেও, যে যখন লেখা থাকবে পড়ে বুঝতে হবে যে কেন এটাকে নিউক্লিওফাইল বলতেছে। এমসিকিউ আসবে, তুমি দেখবা ঢাকা ভার্সিটি বুয়েট টাইপের এমসিকিউ দেখলেও দেখবা যে এরকম আছে, বিভিন্ন রিয়াকশনের নিচে কোশ্চেন করা, যে এই রিয়াকশনে ওই পার্টিকেলটার রোল কি, সে কি হিসাবে কাজ করতেছে। তখন ওই যে অপশনের মধ্যে দেখবে যেগুলাই ঘুরে ফিরে অপশন, নিউক্লিওফাইল, ইলেকট্রোফাইল, তো ওই জিনিসটাকে খুঁজে খুঁজে বের করতে হবে। সবার কাছে ক্লিয়ার, মানে এই এক্সাম্পলটা দেখে ক্লিয়ার যে কাহিনী কি হচ্ছে? দেখো, চিন্তা করো ভালো করে।
তাহলে প্রথম দিকে মূল সমস্যাটা হবে ওইটাই যে তোমরা এত জিনিসপত্র মনে রাখতে পারা যে কোনটার কি নাম, প্রায় যেটা হবে যে উল্টাপাল্টা করে ফেলবা, যেটা নিউক্লিওফাইল বলার কথা সেটা ইলেকট্রোফাইল বলবা। কনফিউশনটাও খুব নর্মাল, মানে যতই আমরা বলি নাম থেকে বোঝা যায়, হ্যান থেকে বোঝা যায়, ত্যান থেকে বোঝা যায়, ওইটাই ভুলে যাবা যে কোন নামটা নিতে হবে। মানে নিউক্লিওফাইল মানে কি সে নিজে মানে পজিটিভ, নাকি সে পজিটিভকে পছন্দ করে, এইটাই দেখবে যে তালগোল পাকায় গেছে। তো জিনিসপত্র বাসায় একটু টাচে রাখতে হবে। এগুলা কিন্তু খুব বেসিক জিনিস, এগুলো ভুল করা যাবে না। যদিও প্রথম দিকে প্রচুর ভুলভাল হবে, বাট আস্তে আস্তে হয়তো যে স্টেবল হয়ে যাবে জিনিসটা। বাট যত কম ভুলের উপর দিয়ে জিনিসটাকে চালাইতে পারো তত হচ্ছে বেটার। আর আমাদের দিক থেকে কাজে লাগার জায়গাটা হচ্ছে এইটা, যে বিভিন্ন বিক্রিয়াতে আমাদের কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসা করার প্রয়োজন হবে বা আমাদের নিজেদেরই বলার প্রয়োজন হবে, দেখো এটা কিন্তু ইলেকট্রোফিলিক বিকারক বা এটা কিন্তু নিউক্লিওফিলিক বিকারক। তো তখন যদি তুমি ব্ল্যাঙ্ক হয়ে যাও যে ইলেকট্রোফিলিক বিকারক থেকে বললাম, কিভাবে বললাম, তাহলে হচ্ছে সমস্যা। এত ছোট ছোট জিনিস তো ধরো বারবার এক্সপ্লেন করা সম্ভব হবে না বা উচিত হবে না। ঠিক আছে, সবাই আপাতত ক্লিয়ার যে আমরা ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল এই শব্দগুলা কখন কোনটা ইউজ করব, কিভাবে ইউজ করব? চিন্তা করো, কার কোনো প্রশ্ন থাকলে বলো। ভাই তাহলে ইলেকট্রোফিলে হচ্ছে নিউট্রালের মধ্যে শুধু অক্টেট ডিফিসিয়েন্টরাই খালি এ কাজ করবে, আর কেউ থাকবে না? বুঝি নাই, এই যে এখানে বললা। জি ভাই, এখানে মানে যারা অক্টেট ডিফিসিয়েন্ট কম্পাউন্ড করে তারাই কি এরকম আচরণ করবে? হ্যাঁ, 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 মানে এরকম যদি আরো কোনো যৌগ আসে, মানে আমাদের তো দরকার হচ্ছে যৌগ নিউট্রাল ইলেকট্রন পিক করতেছে, এটা দেখলে আমরা তাদেরকে বলবো হচ্ছে ধরো ইলেকট্রোফিলিক বিকারক। এবং এদের মধ্যে যে বেস্ট সুইটেড হচ্ছে এই যে এরকম যারা অক্টেট ডেফিসিয়েন্ট। তো আমি যদি অন্য কোথাও রেয়ার কোনো এক্সাম্পল পাই যে তার অন্য কোনো ভাবে অন্য কোনো স্ট্র্যাটেজি ফলো করে সে হচ্ছে ইলেকট্রন নিচ্ছে, তখন তাকে আমরা সেম ট্যাগ দিব। মানে ট্যাগিং নিয়ে আমাদের কোনো কাহিনী নাই। আর আমাদের আপাতত তো একটা ক্যাটাগরি দরকার, নাহলে তোমাকে ডিসক্রিট এক্সাম্পল দিলে তো আসলে লাভ নাই। কারণ এক্সাম্পল দেবো একরকম, তুমি জীবনে রিয়াকশন দেখবা সব অন্যরকম। তো নর্মালি রিয়াকশন গুলাতে এই টাইপের বস্তুই হচ্ছে তুমি দেখতে পাবা। জি ভাই। দেখো বাকি আর কারো কোনো কোশ্চেন আছে কিনা এখন পর্যন্ত কোনো কিছু নিয়ে? আচ্ছা, ঠিক আছে। যদি কোশ্চেন না থাকে তাহলে ভাইয়া লোন পেয়ার মানে কি বললেন, আরেকবার একটু ক্লিয়ার করে দিলে ভালো হতো। লোন পেয়ার মানে হচ্ছে, তুমি তো এটা সিরিয়াস প্রশ্ন করে ফেললা। লোন পেয়ার মানে হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন, বাংলায় ওই যে নাইট্রোজেনের উপরে যেই দুইটা ইলেকট্রন থাকে বা আচ্ছা আচ্ছা, পানিতে যে ইলেকট্রন গুলি থাকে, বুঝছি ভাইয়া বুঝছি। মুক্ত জোড় ইলেকট্রন। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা এই রিএজেন্টের পার্ট এবং বিক্রিয়ার বিভিন্ন অংশ এগুলা হচ্ছে জেনে ফেললাম। এরপর এরপর হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ক্লাসিফিকেশন অফ রিয়াকশন। এই রিয়াকশনের ক্লাসিফিকেশন আমরা অনেক ছোটবেলা থেকে পড়ে পড়ে আসতেছি, বাট ওইসব ক্লাসিফিকেশন কাজে লাগবে না। এই অর্গানিক কেমিস্ট্রির যে রিয়াকশন গুলি সেগুলিকে আর একটু বেটার ডিল করার জন্য, একটু বেটার ক্লাসিফাই করার জন্য আমরা একটা ক্লাসিফিকেশন পড়বো। এবং এইটা আমাদের কাজে লাগবে। এই চ্যাপ্টারটা আমরা যতদিন পর্যন্ত পড়বো সবচেয়ে বেশিবার কাজে লাগার টপিক গুলোর মধ্যে একটা হবে হচ্ছে রিয়াকশনের ক্লাসিফিকেশন। তো সবাই একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো। এই অর্গানিক কেমিস্ট্রির মধ্যে আমরা রিয়েকশনকে অনেক ক্যাটাগরিতে ভাগ করি নাই, আমরা মেজর কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করে রাখছি। এবং এই মেজর ক্যাটাগরি গুলো আমরা খুব মানে মেজর ওয়েতে ডিল করার চেষ্টা করব, বেশি বেশি রিয়েকশন গুলাকে এই ক্যাটাগরির মধ্যে ফেলার চেষ্টা করব। এই ক্যাটাগরি গুলোর বাইরে চলে গেলে বিভিন্ন ছোট ছোট ক্লাসিফিকেশন আসবে, সেটা আমরা হয়তো ওই যে পড়ে ফেলবো আলাদা আলাদা ভাবে, হয়তো এগুলাকে আর ক্যাটাগরাইজ করার চেষ্টাও করবো না সবসময়, এরকমটা হবে। তো সবচেয়ে মেজর কয়েকটা ক্যাটাগরি আমরা ট্রাই ট্রাই করবো যত কম ক্যাটাগরির মধ্যে আসলে ম্যানেজ করা যায়। তো সবচেয়ে বড় ক্যাটাগরিটা হচ্ছে এখানে এডিশন বা হচ্ছে সংযোজন বিক্রিয়া। এই টপিক পড়ার উদ্দেশ্য হচ্ছে আমরা যখন বিভিন্ন রিয়াকশন দেখব
দেখে আমাদেরকে এটাও পয়েন্ট আউট করতে পারতে হবে এই রিয়েকশনটা কোন ক্যাটাগরি থেকে বিলং করে। তো আমরা পার্ট বাই পার্ট অনেকগুলো জিনিস বুঝে যাবো তখন। একটা রিয়েকশন দেখে এটা কোন ক্যাটাগরি থেকে বিলং করে এটা বুঝবো এই টপিক দেখে। রিয়েকশনে যারা পার্টিসিপেট করে বসে আছে তাদের কার নাম কি হবে সেটা বুঝবো তার আগে টপিকটা দেখে। তারপর রিয়েজেন্টটাকে কোন ক্যাটাগরির রিয়েজেন্ট বলবো সেটা আগে টপিক দেখে বুঝবো। এরকম বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন তথ্য উপাত্ত এনে আমরা একটা ফুল রিয়েকশনে অনেক অনেক ইনফরমেশন বুঝে ফেলবো। এটা হচ্ছে আমাদের প্ল্যান। তো প্রথম টাইপ অফ রিয়াকশন যেটা এক্সট্রিমলি ফেমাস এবং সবচেয়ে বেশি রিয়াকশন এইটার মধ্যে আসবে, বেশিরভাগ রিয়াকশন, এটাকে বলে হচ্ছে এডিশন। বাংলা এটা দুইটা নাম আছে, এটাকে হয় সংযোজন বিক্রিয়া বলে অথবা জুতো বিক্রিয়া বলে। তো জুতো শব্দটা ইন্টারেস্টিং, মানে অনেকে হচ্ছে এটাকে জুতার সাথে কম্পেয়ার করে, যে শুনে মনে হয় ওরকম কোন একটা। তো এই নামটা দেখলে তোমাদের বুঝতে পারা উচিত, মানে কমন সেন্স বলে যে শব্দটা আসলে যুক্ত হওয়ার বিক্রিয়া ছিল। এই যুক্ত টাইপের সংযুক্ত শব্দ তো যে প্রাকৃত অপভ্রংশের মাধ্যমে আস্তে আস্তে ক্ষয় হতে হতে এটা ধরো উচ্চারণ খুব ফ্ল্যাট হয়ে জুতো টাইপের একটা শব্দ হয়ে গেছে। অতএব এই জুতো শব্দটা বেসিক মিনিংটা তুমি সংযোজন থেকে বুঝবা, যে এখানে আসলে বস্তু যুক্ত হয় একসাথে। ঠিক আছে। এডিশন রিঅ্যাকশনে কিছু বেসিক জিনিস আমরা বলে রাখি যেগুলি তোমাকে বিক্রিয়াকে সর্ট আউট করতে হেল্প করবে যে বিক্রিয়াটা এডিশন কিনা। ফার্স্ট পয়েন্ট হচ্ছে, আমরা এইখানে বরং 1 দেই, এখানে হচ্ছে রোমান 1 দেই, যে কথা কম বলে যদি চিত্র এঁকে বুঝাই, এডিশন রিঅ্যাকশনের ফার্স্ট এবং ইউনিক ক্রাইটেরিয়া হচ্ছে এইটা। বলো এই চিত্র দেখে কি বোঝা যায়, ডেসক্রিপশনটা কি বলা উচিত? এডিশন রিঅ্যাকশনে বা সংযোজন দুইটা বিক্রিয়ায় যেটা হবে, বিক্রিয়া করে একটি উৎপাদ উৎপন্ন করবে। বিক্রিয়ার পলিমার বিক্রিয়া কিরকম? আচ্ছা ঠিক আছে, রাহাতের ওখানে তো ইন্টারনেটের অবস্থা বেশ শোচনীয় পর্যায়ে চলে গেছে মনে হচ্ছে। ঠিক আছে, এখানে ওই তোমরা দেখে তো বুঝছোই যে এখানে যেটা হবে, মূল কাহিনী হচ্ছে দুটি বস্তু একসাথে হয়ে একটি মাত্র বস্তুতে পরিণত হবে, এইটা হচ্ছে মূল কথা। তো দুইটা বস্তু থাকবে, বিক্রিয়ার পরে একটা সিঙ্গেল বস্তুতে পরিণত হবে। দেখো এইটা কিন্তু সংযোজন বিক্রিয়াকে আলাদা করার সবচেয়ে ফাস্টার ওয়ে হওয়া উচিত। তোমাকে যদি আমি 20টা বিক্রিয়া লিখে দেই, বলি যে এখানে সংযোজন বা এডিশন গুলাকে আলাদা করো, শুধু এই বৈশিষ্ট্যের দিকে তাকায় থেকে সংযোজন বিক্রিয়া গুলাকে আলাদা করে ফেলতে পারা উচিত। বাম দিকে দুইটা বস্তু, ডান দিকে একটা মাত্র বস্তু, এরকম যদি হয় সব হচ্ছে সংযোজন। ঠিক আছে, সব হচ্ছে এডিশন। দাঁড়াও, তো প্রথম বৈশিষ্ট্য হচ্ছে দুই বস্তু মিলে একটা বস্তু হবে। দ্বিতীয় বৈশিষ্ট্য, এটা একটু টেকনিক্যাল বৈশিষ্ট্য, মানে টেকনিক্যাল মানে হচ্ছে রাসায়নিক বৈশিষ্ট্য একেবারে গভীর, সেটা হচ্ছে এই বিক্রিয়াতে পাই বন্ধন ভাঙে এবং সিগমা বন্ধন উৎপন্ন হয়। এভাবে সাংকেতিক ভাবে লিখে রাখলাম, পাই থেকে সিগমা। অতএব এই বিক্রিয়াতে ওই যে বিক্রিয়কে তুমি যদি দেখো যে কোনো পাই বন্ধন আছে, বিক্রিয়ার পরে দেখবা যে পাই বন্ধন কমে গেছে, যে পাই বন্ধন ছিল সেটা উড়ে যেয়ে সে জায়গায় সিগমা বন্ধন আমদানি হয়েছে, ইম্পোর্ট হয়েছে, এরকম ঘটনা ঘটবে। থার্ড হচ্ছে এই কথাটার মিনিং কি আসলে, মানে এটা একটা বৈশিষ্ট্য হবে যে পাই থেকে সিগমা আসে। চিন্তা করে দেখো তো, আমাদের তো অনেক নলেজ, পাই বন্ধন, পাই বন্ড, এটা কি মানে স্ট্রং না উইক কি জানি আমরা? পাই পাই দুর্বল। পাই হচ্ছে উইক, এবং যেই বন্ধনটা আমদানি হচ্ছে হচ্ছে, strong। আমরা তো জানি রিঅ্যাকশনে তো কাজই এটা, বন্ধন ভাঙবে নতুন বন্ধন তৈরি হবে। তো আমরা যেটা বুঝতেছি যে এখানে স্যাক্রিফাইস হচ্ছে উইক বন্ড আর আমদানি হচ্ছে, জন্ম হচ্ছে স্ট্রং বন্ডের। তাহলে বলো তো, যেই বস্তুটা বিক্রিয়াটা করতেছে সেই বিক্রিয়ার জন্য, সেই বস্তুর জন্য এই যে অফারটা যে ভাই তোমার পাই বন্ধন উড়ে যাবে সে জায়গায় সিগমা বন্ধন আসবে, এটা কি মানে হতাশাজনক অফার নাকি অত্যন্ত লোভনীয় অফার? অত্যন্ত লোভনীয়। বুঝতেছো, মানে এটা কিন্তু ভালো অফার আর কি, অত্যন্ত পজিটিভ অফার। এই অফার শুনলে যে কোনো বস্তু নাচতে নাচতে এই অফার একসেপ্ট করা উচিত, যে ওর পাই বন্ধন ভাঙবে, ভেঙে তার হচ্ছে সিগমা বন্ধন দিবে। তো যৌগ অবশ্যই আগে থেকে কি হওয়া উচিত, বেশি স্টেবল হওয়া উচিত, এবং এটা অত্যন্ত লাভজনক প্রক্রিয়া হওয়া উচিত। তো এটা লস প্রজেক্ট না, এটা হচ্ছে লাভ প্রজেক্ট। কেমনে লিখবো লাভ প্রজেক্ট বলো তো? এভাবেই লিখে রাখলাম, এটা লাভজনক প্রজেক্ট, এটা উপরে কথা থেকে বোঝা যাচ্ছে। এবং লাভের মাত্রা বুঝতে গেলে তোমাকে আরেকটু ডিটেল শুনতে হবে, সেখানে সেটা হচ্ছে এই প্রসেসে বলতে পারি আমরা, একটা পাই যদি সে স্যাক্রিফাইস করে তাহলে তার বদলে সে 2 পিস সিগমা বন্ড হচ্ছে তৈরি করতে পারে। তো বলো এটা কি নর্মাল লাভ নাকি ব্যাপক লাভ? ব্যাপক লাভ। এটা হচ্ছে নর্মাল লাভ না। নর্মাল লাভ বলতাম যদি একটা পাই যে একটা সিগমা আসতো তাতেও তা লাভ হইতো, বাট এখানে আসলে এক পাই যদি ভাঙতে দেয় তার জায়গায় দুটি করে সিগমা আসে, হুইচ ইজ মানে টু মাচ
প্রফিট, ঠিক আছে, লাভ বলবা না, টু মাচ প্রফিট বললে হচ্ছে ভালো হয়, তখন ধরো মিনিংটা মোর অ্যাকুরেট হয় আর কি। তো বুঝতে পারতেছো, কোনো বস্তুকে যদি এই লেভেলের অফার দেওয়া যায় যে তার ব্যাপক প্রফিট হবে, তাহলে কোনো কিছুর মানে যার কোয়ালিফিকেশন আছে এই রিয়াকশনে পার্টিসিপেট করার, তারা কেউ কি এই রিয়াকশনটা মিস করতে চাইবে নাকি সবাই জোর করে আসলে এটা দিতে চাইবে বলো তো? মানে কোনোভাবে অ্যাভয়েড যেন না হয় সেই ব্যবস্থা করবে। তো এইটাই হবে এই রিয়াকশনে যারা কোয়ালিফাই করে, মানে যাদের এই রিয়াকশন দেওয়ার কোয়ালিফিকেশন আছে, তারা এই বিক্রিয়া অ্যাটলিস্ট কোনোভাবে মিস করতে চাইবে না, কারণ এই বিক্রিয়া দিলে শুধু লাভ আর লাভ, প্রচুর লাভ হবে, ঠিক আছে। তো এটা একটু মাথায় রাখতে হবে, এটা লিখলাম না আমি বৈশিষ্ট্য, এবার এটা মাথায় রাখতে হবে যে যারাই এডিশন রিয়াকশনের ক্যান্ডিডেট, মানে যারা এডিশন রিয়াকশন দেওয়ার কোয়ালিফিকেশন রাখে, তারা সবাই এই বিক্রিয়া কিন্তু অবশ্যই দিতে চাইবে। তো আমাদেরও ব্যবস্থা করতে হবে, মাথায় রাখতে হবে যে এই বিক্রিয়াটা যেন আমরা কোনোভাবে মিস না করে ফেলি। দেন কোশ্চেন হচ্ছে কমন সেন্স, এটাকে বলতে পারবা মানে কোয়ালিফিকেশনটা কি, কি দেখলে আমরা বুঝবো যে কোন একটা বস্তু এডিশন রিঅ্যাকশনের ক্যান্ডিডেট, বলো তো? এটা কিন্তু ডিসকাশনের মধ্যে বলে দেওয়া হয়েছে। তুমি যদি ওই যে তিন গোয়েন্দার বইটাই ভালো পড়ে থাকো, তাহলে এই কথাবার্তা থেকে হচ্ছে ক্লু খুঁজে নেওয়া উচিত যে এডিশন বিক্রিয়াতে জয়েন করতে কি বৈশিষ্ট্য থাকতে হবে কোন একটা বস্তুর। পাই বন্ধন পাই বন্ধন থাকতে হবে। গুড, এখানে হচ্ছে পাই বন্ড ইন ফাংশনাল গ্রুপ। কার্যকরী মূলকে তুমি যদি পাই বন্ড দেখো, তাইলে তুমি মোটামুটি 100% শিওরই থাকতে পারো, তাও 100% বললাম না, মানে 99% শিওর থাকতে পারো যে এই জিনিসের আসলে সংযোজন বিক্রিয়ায় পার্টিসিপেট করা উচিত, তাই না? আদারওয়াইজ এই যে তোমার 2 নাম্বার পয়েন্টটাই তো তুমি মেনটেন করতে পারবা না যদি তোমার কোয়ালিফিকেশন এরকম না হয়। তো দুনিয়াতে যত ফাংশনাল গ্রুপের মধ্যে পাই বন্ড আছে, তারা সবাই কিসের ক্যান্ডিডেট বলো তো? তারা সবাই এডিশন বিক্রিয়ার ক্যান্ডিডেট। এখন বলো তো আমাদের কি করা উচিত? আমাদের উচিত ইমিডিয়েটলি আগের লেকচারে আমরা যে তোমাদেরকে এক গাদা ফাংশনাল গ্রুপ কার্যকরীমূলক বলে রাখছি, সেটা আবার একবার একটু চেক করে আসা উচিত যে কারা কারা আসলে এডিশন বিক্রিয়া দিবে। তোমরা শুধু বলবা দিবে নাকি দিবে না। অ্যালকেন এটা কি দিবে নাকি দিবে না? দিবে না। দিবে না। অ্যালকিন দিবে, দিবে। অ্যালকাইন আরো এটাও ভালো দিবে। 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 অ্যালকাইল হ্যালাইড দিবে না, দিবে না। দিবে না। অ্যালকোহল এটাও দিবে না, দিবে না। দিবে না। অ্যামিন এটাও দিবে দিবে না। না। অ্যালডিহাইড কিটোন এটাও দিবে না। দিবে না ভাইয়া। এটাও দিবে না। দেখো অ্যালডিহাইডে তো আছে, এই যে দিবে অ্যালডিহাইডে হ্যাঁ, কিন্তু পাই দিবে। বন্ড আছে। দিবে ভাইয়া। অ্যালডিহাইড হচ্ছে দিবে, কিটোনও দিবে। কিটোনটা আমরা যদি এভাবে মেইন স্ট্রিমের সাথে মিলাই লিখি নাই, বাট নিচে তো লেখা আছে অ্যালডিহাইড কিটোন দুইটাই দিবে। কার্বক্সিলিক অ্যাসিড দিবে। এটাও দিবে। হ্যাঁ, এটা হচ্ছে একমাত্র ট্র্যাপ ভুল হওয়ার। কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে একমাত্র বস্তু যেটা পাই বন্ড রাখার পরও দিবে না। তো এটা আমরা আলাদাভাবে আবার ডিসকাস করব, কারণ এই যে সে এডিশন দিবে না বললাম, এটা তো যে চিন্তা উদ্রেককারী ব্যাপার যে ভাই এতগুলা পাই বন্ড ছিল, সবাই দিছে, একটা পাই বন্ড বিশিষ্ট যৌগ আবার দিচ্ছে না, এটা কেমন কথা? তো এই যে কেমন কথা, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তোমাকে পরীক্ষার এরকম প্রশ্ন দিবে যে কার্বক্সিলিক অ্যাসিড সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করে না কেন। তো যা কিছু নর্মাল না তা কিছু নিয়েই তো প্রশ্ন আসবে। তো এটা একটা কোশ্চেনের ব্যাপার, এটা আমরা যখন সময় হবে তখন ডিসকাস করব। আপাতত মাথায় রাখতে পারো ওই যে 99% বললাম, আসলে ওই জন্যই 100% থেকে সরে 99%-এ আসার কারণটাই হচ্ছে এটা যে সবাই দিবে, খালি ওই যে গুনে গুনে দেখবা যে একটা বা দুইটা হয়তো দিচ্ছে না। ইথার দিবে না, দেখেই বোঝা যাচ্ছে। আর পরের পেজে গুলোতে এমনিতেই দিবে না, কারণ এরা সব এসিডের থেকে আসা বস্তু, ঠিক আছে। সো একটা খুবই মারাত্মক লেভেলের জিনিস শিখে ফেললা, মানে বইতে এই ধরনের স্ট্র্যাটেজির কোনো সুযোগ নাই যে তোমাকে একবারে বলে দিবে যে এরা এরা সংযোজন বিক্রিয়ার ক্যান্ডিডেট। বইতে যে সিরিয়ালি অ্যালকিন পড়বা, তারপর অ্যালকাইন পড়বা, তারপর 6 মাস পরে হচ্ছে অ্যালডিহাইড পড়াবে। তো কোনটা যে সংযোজন দিচ্ছে এটা তুমি মনেই রাখতে পারবা না। এটা তুমি একবার যখন পড়বা তখন মনে থাকবে যে অ্যালকিন সংযোজন দিচ্ছে, 6 মাস পরে যখন অ্যালডিহাইড পড়বা মাঝখানে যে অনেকগুলা সংযোজন দিছে কি দেয় নাই ওই জিনিস তোমার আর মনেই থাকবে না। তো ইমিডিয়েট যেটা উচিত যে তুমি এইখানে ওই ক্যান্ডিডেট লিস্টটাকে ছোট করে লিখেও রাখতে পারো যে সোফার কারা আইডেন্টিফাইড, কারা কারা আসলে সংযোজন দিচ্ছে। অ্যালকিন দিচ্ছে, অ্যালকাইন দিচ্ছে, অ্যালডিহাইড কিটোন দিচ্ছে, আর কাউকে পেয়েছিলাম দিচ্ছে যে ওই যে অ্যারোমেটিক কে দিয়ে রাখতে পারো, অ্যারোমেটিক দিবে, অ্যারোমেটিকের মধ্যে তো পাই বন্ড আছে। তো ইটিসি দিয়ে রাখি, এটা সেফ, যে পরে যদি আরো কিছু উদ্ধার করতে পারি যে এখন মাথায় আসে নাই, তো এটা আমরা নিয়ে নিব পরে। ঠিক আছে, তাহলে সোফার এডিশন বিক্রিয়ার ক্রাইটেরিয়া হচ্ছে এগুলি, তাহলে মাথায় রাখি। দুই বস্তু মিলে এক বস্তু হওয়া, পাই থেকে সিগমা আসবে, এবং আরো প্রিসাইসলি বললে একটা পাই থেকে দুইটা সিগমা আসবে, যেটা শুনে মনে হচ্ছে মানে প্রিটি গুড অফার। তো কোনো বস্তু যারা এই বিক্রিয়ায় পার্টিসিপেট করার ক্ষমতা রাখে তারা কেউ এই বিক্রিয়া অ্যাভয়েড করবে না, সবাই এই বিক্রিয়ায় পার্টিসিপেট করবে।
আর এই বিক্রিয়া কোয়ালিফাই করার জন্য একটা ক্রাইটেরিয়াই দরকার, যে তোমার মেইন বস্তুটা সাবস্ট্রেট বা রিঅ্যাক্টেন্টের মধ্যে পাই বন্ড থাকা, এই জিনিসটা হচ্ছে লাগবে। আর এই রিঅ্যাকশনের কনসিকোয়েন্স যদি বলি, এই রিঅ্যাকশন হচ্ছে পাই বন্ড কমে, এইভাবেও তুমি বলতে পারো এই রিঅ্যাকশনটা। এইসব ডাইমেনশন থেকে দেখা ভালো, কারণ মানে তোমার প্রশ্ন যে দিবে তোমাকে সিকিউতে, উদ্দীপকে যে কি বলা থাকবে কারো কোনো আইডিয়া নাই। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যখন নিজে নিজে পড়বা, যে এখানে যদি পাই বন্ড সবসময় এমনই হয়, পাই বন্ড ভেঙে সিগমা বন্ধন আসে, তাহলে পাই বন্ধনের সংখ্যা কমতে থাকবে না সবসময়। তো এইভাবেও চিন্তা করতে পারো যে এই একটা বস্তু, এটা এই বিক্রিয়া দিলে তার পাই বন্ড 3টা থেকে 2টা হয়ে যায়, বা 2টা থেকে 1টা হয়ে যায়। এরকম কথা শুনলেও বোঝা যাবে যে এখানে আসলে সংযোজন বিক্রিয়া হচ্ছে। আর আর কিছু নাই, তো অনেকগুলো বৈশিষ্ট্য বলা হয়েছে, দেখো চিন্তা করে এখানে তোমাদের কোনো মতামত আছে কিনা। আমরা একটা এক্সাম্পল দেখাইতে পারি তোমাকে, নিজেরাই চিন্তা করো। এসএসসি তে মানে অ্যালকিনের বিক্রিয়া পড়ছো না? অবশ্যই পড়ছো। অ্যালকিন কার সাথে বিক্রিয়া করতো? হাইড্রোজেন। ধরো হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করতো, এই বিক্রিয়ার প্রভাবক কি ছিল? নিকেল। নিকেল 150 থেকে 200 ডিগ্রির মতো একটা টেম্পারেচার দিতে হয়। আমরা এগুলাও জানবো সামনে, কেন নিকেল দিলে কি লাভ, 180 ডিগ্রি দিলে কি লাভ, বা অন্য কিছু দিলে কি হইতো, এগুলো আমরা একটু একটু করে পড়বো সামনে। আপাতত এইদিকে তো আমাদের ফোকাস না, ফোকাস হচ্ছে বিক্রিয়াটা কমপ্লিট করা। এই বিক্রিয়ার রেজাল্ট অবশ্যই তোমাদের মনে থাকা উচিত। এই বিক্রিয়ার রেজাল্ট কি? অ্যালকেন হয়। হ্যাঁ, মানে বিক্রিয়াটাকে অনেক উইয়ার্ড ওয়েতে চিন্তা করা যায়। একটা উইয়ার্ড চিন্তা হচ্ছে, দেখো এখানে তো 2টা বন্ড আছে, তাহলে তার মধ্যে একটা তো সিগমা, একটা তো পাই, এসব তো আমরা জানি। 2টার মধ্যে উইকার বন্ড কোনটা? পাই যেটা। তো পাই বন্ডটা আগে ভাঙবে, এটা তো দাবি করাই যায়, এটা তো আর অস্বাভাবিক দাবি না। তো ধরো পাই বন্ডটা মাঝখান দিয়ে ভেঙে গেল। এখন চিন্তা করো তো, একটা ব্রিজ, এটা তোমাদেরকে আগে বলছি কিনা জানি না, কাদেরকে যেন বলতেছিলাম, একটা ব্রিজ, এই যে ধরো নিচের পাই বন্ডটার কথা বলতেছি, এটা যদি মাঝখান দিয়ে ভেঙে যায়, ওর তো দুই প্রান্ত তো কানেক্টেড, এই পাশে একটা কার্বন আছে, এই পাশে একটা কার্বন আছে, তো দুই প্রান্ত কানেক্টেড, বন্ড মাঝখান দিয়ে ভেঙে গেছে। তাহলে বলো তো, এই যে এতটুকু অংশ, এটা কি সোজা ভাঙার পরেও সোজা থাকবে, থাকা উচিত, নাকি এটা পড়ে যাওয়া উচিত? পড়ে যাওয়া উচিত। পড়ে যাওয়া উচিত। কেন পড়ে যাওয়া উচিত বলো তো? গ্র্যাভিটি। গ্র্যাভিটি। সো বুঝছো, এটা হচ্ছে গ্র্যাভিটির টানে এই বন্ড অর্ধেক হয়ে, ধরো এইখানে মাঝখানে ভাঙছো, অর্ধেক এখানে চলে আসলো, অর্ধেক হচ্ছে এখানে চলে আসলো। পাশে তো CH2 আগেই ছিল, ওগুলা লিখে রাখলাম। তো এই যে ফাঁকা যে 2টা হাত এখন আসলো, এখানে কে কে যুক্ত হবে? এই যে এখানে যে হাইড্রোজেন 2টা ছিল, এই 2টা হাইড্রোজেন এসে কানেক্ট হলো, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। তাহলে দেখো তো পিকচার একেবারে ক্লিয়ার কিনা, যে এইখানে যে পাই বন্ডটা ছিল এটা উড়ে গেছে, এটা কিন্তু ভেঙে গেছে। তো ওই যে আমাদের সেই কথা, যে একটা পাই বন্ড তুমি কম্প্রোমাইজ করছো, তার বদলে দেখো তো নতুন আমদানি করা বন্ড কয়টা? 2টা। কি কি বন্ড এগুলি? সিগমা বন্ড। তো এক পিস পাই ধ্বংস হয়ে এখানে 2 পিস সিগমা হচ্ছে আমদানি হয়েছে। তো এইটা হচ্ছে মূল ঘটনাটা। এখন এই রিয়েকশন যদি তুমি খুব সিম্পল ওয়েতেও লেখো, এত কিছু দেখাতে যদি নাও চাও, তাও কোনো প্রবলেম নাই। তো এইটা দেখে তোমার বুঝতে হবে, দেখো বাম দিকে 2 বস্তু, ডান দিকে একটা মাত্র বস্তু, আরো ভিতরে যে দেখলা পাই ভেঙে সিগমা আসছে, একটা পায়ের জায়গায় 2টা সিগমা আসছে। তো এই বিক্রিয়াটা অবশ্যই কোন টাইপের রিয়াকশন, এগুলি তোমাকে আলাদা করতে পারতে হবে। ঠিক আছে, দেখো বুঝছো কিনা, বা পয়েন্ট ক্লিয়ার কিনা। তো তুমি যদি কখনো অ্যালকাইন থেকে অ্যালকিন তৈরি করো, ধরো অ্যালকাইন আছে তোমার কাছে, ট্রিপল বন্ডের যৌগ, হাইড্রোজেন যোগ করছো, এটা ইথিন হয়েছে, এটা কোন টাইপের রিয়াকশন হবে বলো তো? অ্যাডিশন রিঅ্যাকশন হবে। হ্যাঁ, সবাই বুঝতেছো, মানে এটাও এডিশন হবে। ওই যে বৈশিষ্ট্যগুলো মাথায় রাখবা, 2টা মিলে একটা হওয়া। পাই বন্ড আগে 2টা ছিল, 2টা পাই ছিল শুরুতে, এখন একটা পাই দেখতে পাচ্ছি, তো পাই বন্ড কমে গেছে, এবং যেই বন্ডটা কমে গেছে ভিতরে ঢুকলে দেখবা যে ওই একটা পায়ের বদলে ডান দিকে আসলে 2টা সিগমা বন্ধন আসছে। তো এই জিনিসগুলো দেখে দেখে আমাদেরকে ফাইন্ড আউট করতে পারতে হবে যে এটা একটা সংযোজন টাইপের বিক্রিয়া। ঠিক আছে, তাহলে সংযোজন বিক্রিয়ার পরিচয় গেল, কি দেখে চিনবো বুঝবো, ভিতরে ঘটনাবলী কিছু জানা গেল, এবং কারা কারা এই রিঅ্যাকশনটা দিবে একটা সিম্পল আইডিয়া পাওয়া গেল, এবং একটা উদাহরণ দেখা গেল। পরিচিত উদাহরণই দিলাম যেন ভালোভাবে রিলেট করতে পারো। ক্যাটাগরি 2 যেটা, ক্যাটাগরি 2 আসলে ক্যাটাগরি 2 না, ক্যাটাগরি 2 আসলে ক্যাটাগরি 3। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, যে আমি সিরিয়ালি লিখতেছি না, আমি সবচেয়ে পপুলার বিক্রিয়া হিসেবে 1 নাম্বার এডিশন বললাম। এখন যে বিক্রিয়াটা বলতেছি এটা পপুলারিটির দিক থেকে 2 নাম্বার না, এটা পপুলারিটির দিক থেকে 3 নাম্বার। তো কথা হচ্ছে পপুলারিটির দিক থেকে এটা যদি 3 নাম্বার হয়, তাহলে এটাকে 2 নাম্বারে কেন লিখতেছি? অ্যান্সার হচ্ছে আগেরটার সাথে রিলেশনটা মেনটেন করার জন্য। এটারে বলে হচ্ছে বাংলায় অপসারণ বিক্রিয়া।
এটা তোমরা খুব বেশি শোনার কথা না আগে। এটাকে অপসারণ বিক্রিয়া বলে। এটাকে ইংলিশে বলে হচ্ছে এলিমিনেশন রিঅ্যাকশন। হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট কোনটা ছিল? সাবস্টিটিউশন আর ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট নামে তো ফর্মালি কোনো নাম টাম আমাদের নাই মনে হয়। ডিসপ্লেসমেন্ট বলতে আমি শিওর না কোনটারে বলতো বাংলায়, প্রতিস্থাপনকে বলতো কিনা, বাট আমরা এটাকে সাবস্টিটিউশন বলি আর কি। এখন যে নামগুলো শুনতেছো এগুলা ক্যারি করো। জি ভাই। তো সেকেন্ড রিঅ্যাকশন যেটা, এটা হচ্ছে অপসারণ বাংলায়, ইংলিশে এটাকে বলে এলিমিনেশন। তো বাংলা ইংলিশ দুইটাই মাথায় রাখো, হেল্পফুল হবে। তো অপসারণ বিক্রিয়া, এইটার মূল কাহিনী কি? মূল কাহিনী হচ্ছে কিছু বৈশিষ্ট্য মাথায় নেই সবাই, যেন দেখে দেখে চিনতে পারি। সেটা হচ্ছে, জান্নাতুল তালহা জিজ্ঞাসা করছে অপসারণকে বিয়োজন বলা যাবে কিনা। অবশ্যই বলা যাবে না, ঠিক আছে। আমরা আগেই বলছি যে আমাদের এই ক্লাসিফিকেশনটা কিন্তু জেনারেল ক্লাসিফিকেশন না, এটা ওই অর্গানিক কেমিস্ট্রির ভিতরে পড়ার জন্য ক্লাসিফিকেশন। তো এখানে যে প্রত্যেকটা শব্দের আলাদা আলাদা মিনিং আছে, মানে এই মিনিং চেঞ্জ করা যাবে না, এবং বিকল্প শব্দ মানে না জেনে লেখা যাবে না আর কি। তো তুমি জিজ্ঞাসা করছো তাই বললাম। বিয়োজন বিক্রিয়া আর অপসারণ বিক্রিয়া একই জিনিস না, এটা একটু মাথায় রেখো। আচ্ছা, অপসারণ বিক্রিয়ার মূল কাহিনী হচ্ছে এটা, প্রথম পয়েন্ট হবে অপোজিট অফ এডিশন। এটা হচ্ছে সংযোজনের বিপরীত প্রক্রিয়া। সম্ভবত এইটার চিন্তা করেই হচ্ছে আপু জিজ্ঞাসা করছিলা যে এটা আসলে বিয়োজন হবে কিনা, বাট আমাদের কথা শেষ হয় নাই, আমরা বলতেছি সংযোজনের বিপরীত ঘটনা। পয়েন্ট 2, এই যে এইভাবে যদি বলি সংযোজনের বিপরীত, সবাই যেটা ভাবে যে অ্যারো চিহ্নটা উল্টায় গেছে, আগে দুইটা মিলে একটা হইতো, এখন একটা ভেঙে দুইটা হবে। আসলে ঘটনাটা এরকম না, দুঃখজনক ভাবে। এটার অপোজিট হচ্ছে সেকেন্ড পয়েন্টে অপোজিট আসলে, বুঝছো? ফার্স্ট পয়েন্ট নিয়ে কোনো কমেন্ট নাই, সেকেন্ড পয়েন্টের কনটেক্সটে এই বিক্রিয়াটা হচ্ছে অপোজিট। তো আগে আমরা কি বলতাম যে ওখানে পাই থেকে সিগমা আসে, এখন কি বলবো? সিগমা থেকে পাই আসে। তাহলে দেখো এবার কাহিনী কি, তুমি স্ট্রং বন্ড হচ্ছে কম্প্রোমাইজ করবা, স্ট্রং বন্ড স্যাক্রিফাইস করবা, তার বদলে আমদানি হবে হচ্ছে পাই বন্ড। এখন বলো এটা কি লাভজনক প্রক্রিয়া, খুব লোভনীয় প্রস্তাব? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপক পরিমাণ লস প্রজেক্ট। মানে এখনো ব্যাপক শব্দটা উল্লেখ করা ঠিক হবে কিনা বুঝতে পারতেছি না, এটা লস প্রজেক্ট। বাট আমরা যদি তোমাকে বলি যে এটা পুরোটাই আসলে উল্টা, আগে এক পাই দিয়ে 2 সিগমা পেতা, এবার হচ্ছে কি হবে বলো তো? এবার হচ্ছে 2 পিস সিগমা কম্প্রোমাইজ করলে 1 পিস পাই আসবে। তো বুঝতেছো এটা যে সে লস না, এটা হচ্ছে ব্যাপক লস। তো ব্যাপক লস প্রজেক্ট যদি হয় তাহলে বলো তো কোনো বস্তুর কি মানে খুব শখের বসে নাচতে নাচতে এই বিক্রিয়া পার্টিসিপেট করা উচিত? না। অ্যান্সার হচ্ছে না। গুড। তো এবং ওরা যেটা হয় যে আসলে শখের বসে নাচতে নাচতে এটাতে অ্যাটেন্ড করে না। তাহলে এই বিক্রিয়ার এক্সিস্টেন্স আছে কেন কেউ যদি শখের বসে এটা অ্যাটেন্ড নাই করে? অ্যান্সার হচ্ছে শখের বসে করে না, প্যাচে পড়লে করে। ধরো বুঝে নাই এই রিয়াকশন দিলে যে ওর এরকম একটা বিশাল লস হবে, এটা বুঝে নাই। একটা রিয়াকশন দেখে তার খুব কৌতূহল জাগছে মনে, এই রিয়াকশনটা দিলে কি না কি হবে, জীবনে বোধহয় অনেক শান্তি আসবে। এই রিয়াকশনটা দেওয়ার পরে দেখে যে তার সিগমা টিগমা উড়ে যে ওখানে একটা পাই বন্ধন চলে আসছে। তো এরকম যদি রং ডিসিশন নেয় কোনো বস্তু, তখন এই ধরনের ঘটনা ঘটতে পারে। আর সেকেন্ড হচ্ছে, বস্তু চায় না, বস্তুর কোনো লাভ নাই, কিন্তু আমরা চাই। মানে আমরা দেখলাম যে একটা রিয়াকশন দেওয়ার পরে যে কম্পাউন্ডটা তৈরি হবে এইটা আমাদের জন্য খুব হেল্পফুল, ধরো কোনো একটা ঔষধ তৈরিতে, কোন একটা কিছুতে এই রিয়াকশনটা বা এই বস্তুটা আমাদের কাজে লাগবে। তখন ওই বস্তু নাচতে নাচতে না দিক, আমরা নাচতে নাচতে হচ্ছে এই বস্তুগুলোকে ঠেলে দেই এই রিয়াকশনের দিকে। সো পারপাসফুলি অথবা হচ্ছে বেকায়দায় পড়ে আর কি এই রিয়াকশন গুলা হইতে হবে, এবং হলে এই ঘটনাগুলা ঘটবে যে সিগমা বন্ধন উড়ে যে এখানে পাই বন্ধনের আমদানি হবে। তো মাথায় রাখি লস প্রজেক্ট নিজে নিজে দিতে চাইবে না, কারণ তাই সে স্টেবিলিটি লুজ করবে এগুলা করলে। বাট দেয়ার আর ওয়েজ, দেয়ার আর পসিবিলিটিস যে কেন এই বিক্রিয়াগুলা হইতে হবে। আর আগের পয়েন্টে আর কিছু বলছিলাম আমরা, এখানে হচ্ছে পাই বন্ড বাড়বে, এভাবে চিন্তা করতে পারো। তো এই ধরনের ইনফরমেশন গুলা উদ্দীপক বুঝতে হেল্পফুল হইতে পারে, যে এই রিয়াকশনে পাই বন্ডের নাম্বার ক্রমশ বাড়তে থাকে। ধরো বিক্রিয়ার শুরুতে যদি একটা পাই বন্ধন থাকে, বিক্রিয়ার পরে 2টা পাই বন্ধন হয়ে যেতে পারে। বা বিক্রিয়ার শুরুতে যদি 0 সংখ্যক পাই বন্ধন থাকে, বিক্রিয়ার পরে একটা পাই বন্ধন তুমি পেতে পারো। তো পাই বন্ধনের নাম্বারটা ইনক্রিজিং অর্ডারে থাকে, এটা হচ্ছে একটা ব্যাপার। আর এটা যেহেতু খুব
ফেমাস বিক্রিয়া না, আগেই বুঝছো, তো এটার আমরা ক্যান্ডিডেট পিক না করলেও হয়, ওটা তুমি টাইম টু টাইম যখন বিক্রিয়া দেখবা দেখে চিনতে পারলেই হলো যে এটা একটা অপসারণ বিক্রিয়া। আমরা তোমাকে এক্সাম্পল দেখাবো, সমস্যা নেই। আর হচ্ছে এক্সাম্পল, ঠিক আছে। যেমন আমরা এসিসি থেকেই রিঅ্যাকশন নেই, তাহলে তোমাদের হয়তো রিলেট করতে সুবিধা হবে। ইথাইল ক্লোরাইড, এটার মধ্যে যদি তুমি কস্টিক পটাশ সলিউশন নাও ইন প্রেজেন্স অফ অ্যালকোহল, এটা কিসে কনভার্ট হয়? ইথিন, পটাশিয়াম ক্লোরাইড, পানি, এগুলাতে কনভার্ট হয়। এই রিঅ্যাকশনটা দেখে একটু চিন্তা করো তো, লেফট সাইডে যে বস্তুটা আছে ইথাইল ক্লোরাইড, এইটা আসলে কেমন জিনিসটা? এরকম। তো এখানে বলো তো, মানে এখন বুঝতেছো এই রিঅ্যাকশনটা কোন ক্যাটাগরি রিঅ্যাকশন এবং কেন কোন ক্যাটাগরি রিঅ্যাকশন? রিঅ্যাকশনের শুরুতেই বস্তুর মধ্যে কয়টা পাই বন্ড আছে বলো তো? পুরো সাবস্টেন্সটা দেখো ভালো করে, এখানে হচ্ছে 0 পাই, একটা পাই বন্ড নাই। বাট রিঅ্যাকশনটা যখন হয়ে গেছে, অ্যালকিন যৌগটা যে পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু ক্লিয়ারলি ভিজিবল পাই বন্ড আছে। সো বুঝতেই পারতেছো, এটাকে আমরা এলিমিনেশন রিঅ্যাকশন বলতে চাই, এটাকে আমরা অপসারণ বিক্রিয়া বলতে চাই। কেন বলবো এটা জাস্ট তুমি দেখলেই বুঝবা। ঠিক আছে, মানে ঘটনা কি রিলেট করতে পারতেছো? বোঝা যাচ্ছে এই বিক্রিয়া তো এসএসসি তে ছিল নাকি? দেখো চিন্তা করে বোঝা যাচ্ছে কিনা। এটা হচ্ছে অপসারণ বিক্রিয়ার এক্সাম্পল। এটা আমাকে মনে করাই দিতে পারো এটা এসএসসি তে ছিল কিনা। যদি না থাকে তাহলে আমরা অন্য বিক্রিয়াও নিতে পারি, এসএসসি তে ছিল এমন বিক্রিয়াও নিতে পারি। আমার তো মনে হচ্ছে এটা ছিল আর কি। হ্যাঁ, মনে তো হচ্ছে ছিল না আমাদের। আচ্ছা, মানে এটা তো আমাদের আসলে খুব বেশি পরিচিত লাগতেছে না, ভুলে টুলে গেছে হয়তো। আচ্ছা, এইটা এটা তো ছিল, মানে এটা তো ছাড়া তো এসএসসির বই কমপ্লিট হওয়ার কথা না। যে ধরো ইথানল, এটার মধ্যে তুমি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড যোগ করছো, এটা কি ছিল? জি ভাই, এটা ছিল। এটা ছিল। আচ্ছা ঠিক আছে, মানে যেটা তোমাদের কাছে বেশি পরিচিত মনে হয় ওটা দিয়ে দেখাই ভালো। তো আগের রিঅ্যাকশনটা এক্সাম্পল হিসেবে লিখে রাখো, বাট মনে না থাকলে এটা নিয়ে বেশি ঘাটাঘাটির দরকার নেই, এটা আমরা পরে পড়বো আবার। বাট এটা যেহেতু এসএসসি ছিল, এটা ভালো করে খেয়াল করো। অ্যালকোহল, এটা কি সম্পৃক্ত যৌগ নাকি অসম্পৃক্ত, স্যাচুরেটেড নাকি আনস্যাচুরেটেড? দেখো এটাকে তুমি ওই যে তোমার মতো করে যদি লিখো তাইলেই বুঝে যাবা। দেখো সব হচ্ছে সিঙ্গেল বন্ডের। তো ইনিশিয়ালি যে কম্পাউন্ডটা তোমার কাছে ছিল, এখানে পাই বন্ড কয়টা ছিল? 0 পাই। আর রিঅ্যাকশন হওয়ার পরে যে কম্পাউন্ডটা তৈরি হলো, এখানে কিন্তু 1 পাই চলে আসছে। তো এটাই হচ্ছে মূল ঘটনা, যে পাই বন্ডের পরিমাণ কিন্তু বাড়ছে, সিঙ্গেল থেকে ডাবল আসছে। আর যদি আমরা মনোযোগ দিয়ে দেখি তাহলে হয়তো এটাও খুঁজে পাবো যে এখানে 2টা সিগমা উড়ে যে একটা পাই বন্ড আসছে। দাঁড়াও, ওইটা আমরা দেখাচ্ছি। বাট প্রাইমারি আইডেন্টিফিকেশন কি ডান? সবাই কি প্রাইমারিলি বুঝতে পারছো এটা যে একটা অপসারণ বিক্রিয়ার এক্সাম্পল হবে? জি ভাইয়া। ঠিক আছে, তাহলে এটা একটু সবাই লিখে লিখে রাখো আগে। আর আমরা ওইটা একটু দেখার চেষ্টা করি যে এখানে ওই হিসাবটা মিলে কিনা, যে 2টি সিগমা চলে যে যে একটি পাই আসছে। এই হচ্ছে আমাদের ফার্স্ট কম্পাউন্ডটা, এই যে ইথানল যে কম্পাউন্ডটা, এটা আমরা লিখলাম, এই হচ্ছে ইথানল। তার সাথে আছে কে? কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। তোমাদের একটু মনে টনে আছে নাকি হিস্ট্রি? এখানে এই কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড যেটা, এটার রোলটা কি, কাজটা কি এটার? নিরোধক হিসেবে কাজ করে। হ্যাঁ, এটা হচ্ছে ডিহাইড্রেটিং এজেন্ট বা নিরোধক হিসেবে কাজ করে। নিরোধকের কাজ জানি কি? পানি গ্রহণ করা। এবং পানি। বিক্রিয়া শেষে অক্ষত। আচ্ছা, বিক্রিয়া শেষে অক্ষত থাকা বোধহয় বৈশিষ্ট্য ছিল না, ওটা হচ্ছে প্রভাবকের বৈশিষ্ট্য। আর নিরোধকের কাজ হচ্ছে অন্য যৌগের কাছ থেকে পানি টেনে নেয়, মানে একদম সিম্পল কথা, অন্য বেশি নাথিং মোর নাথিং লেস,
ও হচ্ছে পানি শোষক, অন্যের কাছ থেকে পানি টেনে বের করে নিয়ে আসে। তো আইডিয়া খুব সিম্পল, দেখো সহজ করে যদি দেখাই আমরা তোমাকে, যে পানি, এই যে দেখো এইচ আর ওএইচ এই অংশটা মিলেই তো একটা পানি হয়। তো ধরে নিতে পারো এই অংশটা কার কাছে চলে আসবে বলো তো? এই সালফ্রিক অ্যাসিডের কাছে চলে আসবে। যদি চলে আসে তাহলে হাইড্রোজেন পার্টটা তো ভ্যানিশ, এটা গন, এটাও গন। তাহলে দেখো তো একটু আগে এখানে দুইটা সিগমা বন্ড ছিল, এখন এই দুইটা জায়গায় তো এখন আর কোনো পরমাণু নাই। দেখো জিনিসটা বুঝতে পারতেছো কিনা, এই জায়গাটা তো ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তো কোনো পরমাণু যদি না থাকে, দুইটা বন্ড কি এরকম স্টিকের মতো সোজা দাঁড়ায় থাকবে কোনো কারণ ছাড়াই? বলো তো কি হওয়া উচিত? এইভাবে থাকা উচিত না এদের পড়ে যাওয়া উচিত? পড়ে যাওয়া উচিত। পড়ে যাওয়া উচিত। কেন পড়ে যাওয়া উচিত? ব্রিজ হয়ে পড়লো এভাবে। এটা হচ্ছে গ্র্যাভিটি, বুঝছো? মানে এগুলা খাতা টাতা লেখার দরকার নাই, টিচার তোমাকে নোবেল প্রাইজ দেওয়ার জন্য খুঁজবে যে তুমি গ্র্যাভিটি দিয়ে কেমিস্ট্রি ব্যাখ্যা করার চেষ্টা কেমিস্ট্রির মধ্যে করতেছো। গ্র্যাভিটি চলে আসছে। বাট হচ্ছে এটা দেখার জন্য ভালো যে এই দুইটা বন্ড তো থাকবে না, যেহেতু উপরে কোনো কিছু নাই, তো এই দুইটা হচ্ছে পড়ে যাওয়ার কথা, এইভাবে ছিল পড়ে যাবে এরকম। তো যদি পড়ে যায়, প্রথম অর্ধেক আর দ্বিতীয় অর্ধেক একসাথে কানেক্ট হয়ে, মানে বুঝতেছো বোধহয়, এই অর্ধেক আর এই পাশের অর্ধেক এখানে পড়ে, এখানে কিন্তু আবার একটা ফুল বন্ড ফর্ম হবে। এই বন্ডটাই আমরা এখানে যে দেখতে পাচ্ছি, যে এই বন্ডটা দেখতে পাচ্ছি। তো দেখো একটা পাই বন্ড আসছে কিসের বদলে বলো তো? এই সিগমা এবং এই সিগমাটা উড়ে যে তার বদলে বলতে পারো একটা পাই বন্ড হচ্ছে ফর্ম হয়েছে। তো ভালো করে খেয়াল করলে ওই হিসাবটা তোমার মিলবে, যে এটা যে বিস্তর লস প্রজেক্টের মধ্যে ছিল। বুঝছো? তো একটু লিখে রাখো আপাতত। এই সব বিক্রিয়া আমরা অনেক ডিটেইলে জানতে পারবো, বাট এখনই না আর কি, এখন প্রয়োজনও নাই। এখন হচ্ছে পরিচিতিমূলক ব্যাপার স্যাপার চলতেছে। তো দেখো সবাই উদাহরণটা বুঝছো কিনা, এক্সাম্পলটা কাহিনীগুলা বুঝছো কিনা, হিসাবগুলা বুঝছো কিনা, যে কিভাবে আমরা ওই যে 1 সিগমা 2 পাই, 1 পাই 2 সিগমা, এগুলা যে বলতেছি কিভাবে বলতেছি। আর কোনো প্রশ্ন থাকলে বইলো। তাহলে ভাই এখানে দুটা সিগমা চলে গিয়ে একটা পাই আসলো নাকি? হ্যাঁ, 2টা সিগমার বদলে তুমি একটি পাই অর্জন করতে পেরেছো, এটাই তো ছিল বৈশিষ্ট্য। দেখো এই যে লস প্রজেক্ট আমরা কেন বলতেছিলাম, 2টি সিগমার বদলে একটি পাই আসে। সবাই ঠিক আছে তো, না বুঝতে পারতেছো ঘটনা? জি ভাইয়া। ঠিক আছে। হ্যাঁ মানে আপাতত আর লাগতেছে না, তোমরা তো 2টা এক্সাম্পল দেখলা। ঠিক আছে, আমরা এবার হচ্ছে থার্ড যেটা, এটা পপুলারিটির দিক থেকে সেকেন্ড আর কি। এটা হচ্ছে আমাদের ইনফেমাস প্রতিস্থাপন বিক্রিয়া বা সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এটার ব্যাপারে আসলে নতুন করে বলার কিছুই নাই, এটা হচ্ছে সব ওল্ড কনসেপ্ট। যে প্রতিস্থাপন বা সাবস্টিটিউশনের বেসিক কি ছিল, যে নতুন একটা পার্টিকেল তুমি যদি যোগ করো, সে পুরোনো কম্পাউন্ড থেকে কোনো না কোনো অংশ, এটা অ্যাটম হোক বা রেডিকেল হোক, মূলক হোক বা পরমাণু হোক, সেটাকে সরাই দিয়ে নিজে ওই জায়গাটা দখল করে, এই রিঅ্যাকশন গুলাকে আমরা বলি সাবস্টিটিউশন। তো এইটাতে কোনো ধরনের চেঞ্জ নাই, এটা আগে যা ছিল এখন আমরা তাই বলবো। সাবস্টিটিউশন, একটাকে সাবস্টিটিউট করে আরেকটা বসবে। উদাহরণও ফরচুনেটলি আগে এটা নিয়ে আলাপ করা হয়ে গেছে অলরেডি। দেখো ওই যে ওই এক্সাম্পলটাই তুমি ব্যবহার করতে পারো এক্সাম্পলে, আমরা রিএজেন্ট বোঝার জন্য যে এক্সাম্পলটা দিয়েছিলাম তোমাদেরকে, এই যে এটাকে ইউজ করতে পারো, বা এটাকেও ইউজ করতে পারো। এটা তো একটা প্রতিস্থাপন রিঅ্যাকশন, যে ক্লোরিন যে হাইড্রোজেনটাকে রিপ্লেস করে দিয়েছে, এই রিঅ্যাকশন। তো এখানে সাবস্টিটিউশনের এক্সাম্পল আগে তোমরা পেয়ে গেছো। আর এই রিঅ্যাকশনের ভিতরে যদি আরো গভীর কথাবার্তা বলতে চাও, বা একটা কাজ করতে পারি, আমরা অন্য বিক্রিয়াগুলোর মতো এটা লাভ লসের প্রক্রিয়াটা নিয়ে হচ্ছে আমরা ডিসকাস করতে পারি। বলো তোমাদের কি মনে হয়, এটা সাবস্টিটিউশন রিঅ্যাকশনে লাভ হয় লস হয় কি হয় আসলে? দাঁড়াও আমরা তোমার জন্য আগে বিক্রিয়াটা লিখি। এই বিক্রিয়াটা সবাই দেখো মনোযোগ দিয়ে, আমরা একটু আগে এই বিক্রিয়াটাই তোমাদেরকে উদাহরণ হিসেবে লিখে দিছিলাম।
রিয়েজেন্ট বোঝানোর সময় এই বিক্রিয়াটা দেখে বলো তো, আগে তো দুইটা এক্সাম্পল দেখলে, একটু অভিজ্ঞতা তো তোমাদের হয়েছে যে আমরা লাভ লস কিভাবে জাজমেন্ট করি। এই রিয়েকশনটা দেখে বলো তো এখানে কি লাভ হয়েছে, লস হয়েছে, নাকি নিউট্রাল, কিছুই হয় না? হ্যাঁ, নিউট্রাল। নিউটন। আচ্ছা, ঠিক আছে। ফার্স্ট থিং বুঝতে হবে, হ্যাঁ ঘটনা নিউট্রাল, তোমাদের ওই মূল্যায়ন ঠিক আছে যে এখানে আসলে আমরা এমন কোন সিচুয়েশন দেখতেছি না যেখানে পাই ভেঙে সিগমা আসছে, আবার এটাও দেখতেছি না যেখানে সিগমা ভেঙে পাই আসছে। এখানে সিগমা থেকেই সিগমা আসছে এবং যা ছিল তাই আসছে। তো আলটিমেটলি এখানে আসলে লাভ লসের কিছু নাই, এটা সত্য। দেন এগেন, লাভ লস কিছু নাই মানেই কিন্তু লাভ লস আছে, মানে উন্নতি হয় নাই সেই সেন্সে এটা লস, আবার ডিমোশন হয় নাই সেই সেন্সে এটা লাভ। তো ওইভাবে আবার চাইলে এগুলাকে চেক করা যায় আর কি, এটা বড় ব্যাপার না। এখন কথা হচ্ছে তাইলে যদি লাভ লস কিছুই না থাকে তাহলে রিঅ্যাকশন হয় কেন, এটা একটা প্রশ্ন। এই প্রশ্নের কোন উত্তর আছে তো আমাদের কাছে? লাভও নাই লসও নাই, বিক্রিয়াটা হয় কেন? এই বিক্রিয়াটা হয় কেন, এটা সবচেয়ে সুন্দর অ্যান্সার হচ্ছে, একটু আগে যখন আমরা অপসারণ বিক্রিয়া পড়লাম তখন আমরা কি বলছিলাম বলতো? সিগমা থেকে পাই আসে, মানে শুরুতে সিগমা বন্ডের যৌগ আছে পুরোটা, বাট ওই যে সে ইচ্ছা করে না দিলেও প্যাচে পড়ে বিপদে পড়ে চিটেড হয়ে আমাদের মানে এক্সপেকটেশন মিট আপ করতে যে ওদেরকে কি করতে হয়, এই ধরনের বিপজ্জনক বিক্রিয়াতে পার্টিসিপেট করতে হয়, যেখানে তার স্টেবিলিটি কম্প্রোমাইজ, তার স্টেবিলিটি কমে যায়। তো কথা হচ্ছে তাইলে এই সমস্যাটা সমাধান কি ছিল, যে একটা বস্তুর যদি অল সিগমা বন্ড থাকে শুরুতেই, তাহলে তার তো আর সামনে আগানোর সুযোগ নাই। ব্যাপারটাকে এইভাবে চিন্তা করো যে যখন আমরা সংযোজন বিক্রিয়াতে বলতেছিলাম যে কোয়ালিফিকেশন হচ্ছে পাই বন্ড থাকতে হবে, জিনিসটাকে এইভাবে চিন্তা করা যায় কিনা যে যার মধ্যে পাই বন্ড আছে শুরুতেই, তার মানে সে আসলে তার বেস্ট মুডে নাই, সে আসলে অলরেডি পিছায় আছে একটু। তো ওকে আমরা সংযোজন বিক্রিয়াটা সুযোগ করে দিলাম যেন সে তার বেস্ট মুডে আসতে পারে। মানে যার রোল 7 তাকে আমরা আরেকটু ভালো পড়ালেখার সুযোগ করে দিলাম, তাকে রোল 1 পর্যন্ত আসতে দিলাম। বিষয়টা এরকম। কথা হচ্ছে যার রোল অলরেডি 1, তার তো সামনে আগানোর কিছু নাই, সে কি করতে পারে, আইদার রোল 1 এর পজিশনটা ধরে রাখতে পারে অথবা সে পিছায় যেতে পারে, এই দুইটা ছাড়া তো আর তার হাতে কোনো অপশন নাই। তো এখন তো বোঝা যাচ্ছে অপসারণ বিক্রিয়াটা আসলে কোন অপশনটা, যে ফার্স্ট বয় উল্টায় গেছে, সে ধরো সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ এরকম কোন একটা পজিশনে চলে গেছে, এটা হচ্ছে অপসারণ বিক্রিয়া, যে সে আসলে যেটা পছন্দ করে না এরকম একটা ঘটনা হচ্ছে ঘটে গেছে। আর যদি আমরা বলি তাহলে তার হাতে আর অন্য কি উপায় ছিল, অন্য উপায় ছিল যে সে রিয়েকশন দিবে, বাট সে তার ওই পজিশনটা ধরে রাখবে, সে এখন যে বেস্ট অবস্থাটাই ছিল বেস্ট অবস্থাটা তার চেঞ্জ হবে না। তুমি যদি তাকায় দেখো, এইটা হচ্ছে সেই কেসটা যে সে তখন তার অল সিগমা বন্ড যেটা ছিল, সে তার এই অল সিগমা বন্ড পজিশনটা কিন্তু ধরে রাখছে। সবার কাছে আইডিয়া ক্লিয়ার যে আসলে একটা সাবস্টিটিউশন রিঅ্যাকশন কেন হয় এবং কখন হয়? তার মানে প্রতিস্থাপন যে দিতে পারে তার আসলে আরো কোন বিক্রিয়াটা দেওয়ার সুযোগ আছে, তার অপসারণ বিক্রিয়া বা এলিমিনেশনটা দেওয়ারও সুযোগ আছে। কিন্তু এলিমিনেশনটা সে পছন্দ করে না, সে পছন্দ করে প্রতিস্থাপন। অতএব কোনো বস্তু যদি শুরুতেই খুব ভালো অবস্থায় থাকে, দেখো এগুলা কিন্তু তোমার জন্য ক্লু, যে কোনো বস্তু তোমার সামনে আসছে, একটা বস্তু তাকায় তুমি দেখতেছো যে ওরা আমি আর কি ইমপ্রুভ করবো, ও তো অলরেডি বেস্ট অবস্থায় আছে, সব সিগমা বন্ড নিয়ে আছে, তাহলে ওরে তো আর আমি ইমপ্রুভ করার কিছু নাই, রোল 1 রে তো আর তুমি রোল 0 বানাইতে পারবা না। তো তুমি যেটা করতে পারো, রোল 1 রে রোল 1 এর জায়গাতে রাখতে পারো। তো তোমার কাছে যদি বেস্ট কোনো যৌগ চলে আসে, তখন তুমি যেটা করতে পারো, বেস্ট থিং ইউ ক্যান ডু, যে এটাকে ওই অবস্থায় রেখে মডিফিকেশনটা করতে পারো। তো তুমি যদি এটাকে ওই অবস্থায় রেখে মডিফিকেশন করো, সেই প্রসেসটার নাম হচ্ছে সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন। আর তুমি যদি এনাফ ইন্টেলিজেন্স খাটাইতে না পারো, ওকে তুমি যে কোনো একটা ভালনারেবল রিঅ্যাকশনের মধ্যে দাও, তাহলে হইতেই পারে সে প্রতিস্থাপন দিল, আগের অবস্থায় রয়ে গেল, অথবা সে কি হইতে পারে, সে একটা এলিমিনেশন রিঅ্যাকশনে পার্টিসিপেট করে সে বরং পিছায় পড়তে পারে। এইগুলা হচ্ছে ঘটতে পারে। ঘটনা কি বোঝা গেল কিছু? তাহলে বলো তো সাবস্টিটিউশন রিঅ্যাকশনে ক্যান্ডিডেট কারা? আমরা যদি বলি একটা যৌগ আমার কাছে আসলে আমি চেক করে বুঝতে চাই এই যৌগটা আসলে সাবস্টিটিউশন দিবে কিনা, প্রতিস্থাপন দিবে কিনা, কি কোয়ালিফিকেশন থাকা উচিত ওর? ভাই সব সিগমা বন্ড। রাইট, অল সিঙ্গেল বন্ড বা অল সিগমা বন্ড, এটা হচ্ছে একমাত্র ক্রাইটেরিয়া। তো দেখো এটা কিন্তু আইডিয়া ক্লিয়ার, যে তুমি কোনো একটা ফাংশনাল গ্রুপের মধ্যে যদি অল সিগমা বন্ড পাও, তাহলে একেবারে মোটামুটি 99% শিওর থাকা উচিত যে এটা কোন রিঅ্যাকশনে পার্টিসিপেট করতে যাচ্ছে, এটা সাবস্টিটিউশনে পার্টিসিপেট করতে যাচ্ছে। আর সাবস্টিটিউশনের পাশাপাশি সে ভুলক্রমে এবং অন্য প্রয়োজনীয়তার জন্য আরো কোন রিঅ্যাকশনে পার্টিসিপেট করতে পারে, সে হচ্ছে এলিমিনেশনে পার্টিসিপেট করতে পারে। বাট ফার্স্ট প্রায়োরিটি অলওয়েজ থাকবে কোনটা, অলওয়েজ থাকবে হচ্ছে সাবস্টিটিউশন। সবার কাছে আইডিয়া ক্লিয়ার? জি ভাইয়া। তো সবার একটা ছোট্ট টাস্ক থাকবে, এটা আমাকে সাবমিট করা লাগবে না, এটা তোমরা করে রাখবা, নেক্সট দিন আমাকে ক্লাসে মনে করাই দিবে এবং ক্লাসে বলবা। আমরা যেমন ওই যে গত দিনের ফাংশনাল গ্রুপের লিস্টের মধ্যে ফাংশনাল গ্রুপ দেখে দেখে কারা কারা এডিশনের ক্যান্ডিডেট এটা যেমন আলাদা করে নিয়ে আসছিলাম,
সাবস্টিটিউশনের ক্যান্ডিডেট আসলে কারা কারা এটা তোমাদের কাজ, এটা তোমরা একটু খুঁজে খুঁজে বের করবে। সাবস্টিটিউশন ক্যান্ডিডেট এটা হচ্ছে খুঁজে বের করে রাখবা। আমরা এই জায়গা থেকে হচ্ছে নেক্সট দিন আবার ডিসকাশন শুরু করব। তো নেক্সট দিন আমাদেরকে ক্লাসের শুরুতে এটা একটু মনে করাই দিবা যে সাবস্টিটিউশনের ক্যান্ডিডেট খুঁজে বের করার কথা ছিল, কে কি খুঁজে বের করছে এটা আমরা ডিসকাস করে এটা সেটেল করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আজকে আর সামনে আগানোর কিছু নাই, আমরা মেইন 3টা রিঅ্যাকশন নিয়ে কথা বললাম, আরো কিছু সাইড রিঅ্যাকশন নিয়ে কথা বলবো। আমি এখানে ফোন নাম্বার দিয়ে রাখি, নাহলে আবার ভুলে টুলে যেতে পারি। তো তোমরা এই জিনিসগুলো একটু বাসায় পড়ো, এগুলি সামান্য পরিমাণে বাসায় পড়লেই হবে। জাস্ট মাথা ঠিক রাখা যে আসলে কখন কোন শব্দটা বলতে হবে, কখন কোন রিঅ্যাকশনটার কথা বলতে হবে, এতটুকু স্যানিটি মাথায় থাকলেই হলো আর কি, আর কিছু লাগবে না। ভাই এগুলো কি বই থেকে পড়বো? এক জায়গা থেকে পড়লেই হয়, যেখান থেকে ইচ্ছা পড়ো, সমস্যা নাই। বইতে হয়তো খুঁজে পাইতে প্রবলেম হইতে পারে, সেক্ষেত্রে যেখান থেকেই পড়ো, আমাদের এক্সপেকটেশন হচ্ছে যখন জিজ্ঞাসা করবো ঠিকঠাক মতো বলতে পারতে হবে আর কি। ঠিক আছে, তাহলে আজকে থাকুক এই পর্যন্ত, সবাই পড়ো বাসায়, আর ইনশাল্লাহ বাকিটা আমরা আবার নেক্সট ক্লাসে দেখবো। ঠিক আছে, আল্লাহ হাফিজ আজকের জন্য। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, ভালো আসসালামু থাকবেন আলাইকুম ভাই। ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ।